অনন্যা চাচিকে পড়াশোনার কথা বলার কি দরকার ছিল? তোমাকে কেন আমরা পড়তে দিব? আরো নষ্ট আর বেয়াদব হওয়ার জন্য? ভার্সিটি গিয়ে পতিতাগিরি করার শখ, তাই না? পই পই করে বলে দিচ্ছি, বিয়ের আগে যা পড়েছো ঠিক আছে, এখন আর কোনো পড়াশোনার দরকার নেই। আমি বা আমার পরিবার কেউ চাচ্ছে না পড়াশোনা করো তুমি। আমার কোনো কিছুর অভাব নেই যে পড়াশোনা করে চাকরি করতে হবে। এরপর এমন কথা মুখে আনলে মুখ ভেঙে দিব। আমি এবার শক্ত গলায় বলে উঠলাম, বিয়ের আগে তো আপনি আমাকে এ শর্তে বিয়ে করেছেন, তাহলে এখন কেন শর্ত পাল্টাচ্ছেন? আমাকে জীবন মৃত করে দিয়েন না প্লিজ। এমনিতেও অনেক ঠকিয়েছেন, আমাকে আর ঠকিয়েন না প্লিজ। আমাকে অন্তত পড়তে দিন। আমি আর কিছু চাই না, আমার স্বপ্ন পূরণ করতে দিন। দীপক এবার আমার গায়ে হাত তোলা শুরু করলো। বেদরম কতক্ষণ পেটালো আমাকে। আমি কেবল মায়েরগুলো খেয়ে চুপসে রইলাম। গলা দিয়ে আওয়াজও বের হচ্ছে না, কেবল যন্ত্রণা হচ্ছে। সেদিন দীপক আমাকে মেরে বাইরে চলে যায়, আর ফিরে আসে না। বেহা মন তার জন্য অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। আজানের শব্দে কানে আসে। কোনো রকম উঠে অজু করলাম, তারপর নামাজে দাঁড়িয়ে নামাজ পড়লাম। নামাজ শেষে মোনাজাতে কান্নার জন্য আর কথা বলতে পারিনি। জানি না আমার এই কষ্টে আল্লাহর আরশ কাঁপে কিনা। নামাজ শেষে লম্বা লম্বা দীর্ঘশ্বাস ছাড়তে ঘরের সাথে অ্যাটাচড থাকা বারান্দায় গিয়ে দাঁড়ালাম। অন্ধকার আকাশ গুছে আলো দেখা মিলছে। মনে মনে আশা করতে লাগলাম, হয়তো একদিন আমার জীবনের অমানিসা কেটে এভাবে আলোকিত হবে। সেদিন আমি হাসবো, প্রাণ খুলে হাসবো। আমার ভেতরে থাকা সকল কষ্ট সেদিন ম্লান হয়ে যাবে। বাইরে থেকে কেউ একজন ডাকছে মনে হচ্ছে। বারান্দা থেকে রুমের দিকে ছুটে এসে দেখলাম ফাতেমা ডাকছে। ফাতেমা এবাড়ির কাজের মেয়ে। গ্রামে আসার পর থেকে ফাতেমা এবাড়ির সকল কাজ করে দেয়। ফাতেমাকে দেখে জিজ্ঞেস করলাম, ডাকছেন কেন? ফাতেমা বিরক্ত গলায় বলল, আপা, খালা কইসা এখন থেকে রান্নাঘরের সকল কাজ আপনি করবেন। আমি ফাতেমাকে বেশ স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করলাম, এতদিন রান্নাঘরের কাজ কে করত? ফাতেমার মুখের বিরক্তি যেন আরো বেড়ে গেল। বিরক্তি নিয়ে বলল, কেন, আমি করতাম। কিছু হয়েছে? আমি এবার একটু ব্যঙ্গ করে বললাম, কি হবে, আমার তো কিছু হবে না, তবে তোমার যে কাজ কমাতে আনন্দ হচ্ছে সেটা বুঝতে পারছি। আমাকে তো তোমার অসহ্য লাগছে, তাই না? তাই এত বিরক্তি নিয়ে কথা বলছো। আমি তো বাচ্চা, তবে বোকা না। তোমার বিরক্তির কারণ আমি ধরতে পেরেছি। সহ্য হচ্ছে না বুঝি আমাকে? স্বপ্নের জায়গায় অন্য কাউকে দেখলে সহ্য হয় না। গতকাল রাতে কি হয়েছে সবই টের পেয়েছি। রুমে তো একা থাকো, তারপর জিন ভূতের নিঃশ্বাসের আওয়াজ বাইরে পর্যন্ত চলে এসেছে। একটু হলেও বুঝি সব। কথাটা বলে রান্নাঘরে চলে আসলাম। গতকাল আমি কিছুই দেখিনি, তবে বিয়ের দিন সকালে আমি বুঝতে পেরেছিলাম ফাতেমার সাথে দীপকের কিছু একটা আছে। আর সেটা প্রকাশ পায় বৌভাতের সন্ধ্যায়। সন্ধ্যায় ফাতেমার রুম থেকে খালি গায়ে দীপককে বের হতে দেখে আমার আর বোঝার বাকি রইল না কিছু। তারপর আবারও নিশ্চিত হওয়ার জন্য যখন তার রুমে উকি দিলাম, তখন খেয়াল করলাম ফাতেমা তড়িঘড়ি করে কাপড় পরছে। তাই ফাতেমারা আমাকে সহ্য হচ্ছে না। চাইলেই তো বাড়ির বউ হতে পারছে না, তবে ইচ্ছা তো ছিল ফাঁসিয়ে বউ হবে। সে ইচ্ছা এখনো পুষে রেখেছে। তাই আমাকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা তো তার মাঝে আছে। আমি রান্নাঘরে গিয়ে সকল রান্না করলাম, সব কিছু নিজ হাতে গুছালাম, পরিষ্কার করলাম। সব শেষ করতে করতে 9টা বেজে গেল। এবার আমি সকল কিছু শেষ করে চা বসালাম। এমন সময় পেছন থেকে মনে হলো কেউ জড়িয়ে ধরলো। আমি ভয়ে পেছন ফিরে তাকে চিৎকার দিয়ে উঠলাম। লক্ষ্য করলাম দুলাভাই দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তিনিও হকচকিয়ে গেলেন। সবাই ঘুমন্ত ছিল, তাই আমার চিৎকার সবার কানে পৌঁছায়নি। আমি জোর গলায় কিছু বলতে নিলে দুলাভাই আমার মুখ চেপে ধরে বলল, আমি ভেবেছিলাম ফাতেমা দাঁড়িয়ে আছে। এখন যদি চিল্লাস তোর খবর আছে, আবার সবার সামনে অপমান করিয়া ছাড়ব। আমি মুখ থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, তা ফাতেমাকে যে এভাবে জড়িয়ে ধরেন সেটা কি আপা জানে, নাকি জানাবো?
দুলাভাই হেসে উত্তর দিল, তোর কথা বিশ্বাস করলে তো। আমিও হেসে উত্তর দিলাম, বিশ্বাস করবে না ঠিক, তবে মেয়ে মানুষ তো, সন্দেহ আসবে মনে, তারপর নজরদারি বাড়বে, একসময় ধরা খেয়ে যাবেন। এবারের পরে এত বড় বেইমানি কি তারা মেনে নিবে? ভালোই ভালোই বলছি, এগুলো ছাড়ুন, না হয় নিজের পায়ের মাটি একদিন সরে যাবে। আমি অনেক ছোটখাটো একটা মানুষ, তবে মনে রাখবেন, ছোট মরিচে ঝাল বেশি। দুলাভাই এবার আমতা আমতা করতে লাগলেন, মাথা নিচু করে চলে গেলেন। দুলাভাই যাওয়ার সাথে সাথে ফাতেমা ঢুকলো। আমার রাগ প্রচুর উঠে গেল, নিজেকে সংবরণ করতে পারলাম না। এক তো নিজের স্বামীর এত বড় নোংরামি নিজের চোখে দেখেছি, তার উপর মেয়ের তেজ। এ তেজ কোথা থেকে আসে এখন বুঝতে পেরেছি। দীপকের সাথে এসব দেখে আমি এটা ভেবে চুপ ছিলাম, হয়তো পরিস্থিতির শিকার হয়ে ফাতেমা এগুলো করতে বাধ্য হয়েছে, আর এখন হয়তো দীপককে ভালোবেসে ফেলেছে, তাই কিছু বলিনি। তবে দুলাভাইয়ের ঘটনার পর বুঝতে পারলাম ফাতেমার চরিত্রে সমস্যা আছে। সহজে ছাড় দিতে দিতে সবাই যেন মাথায় উঠে নাচছে। তাই প্রথমে শাড়িটা গুটিয়ে শাড়ির আঁচল কোমরে গুজে নিলাম, তারপর চুলগুলো খোপা করে ফাতেমার চুলের মুঠি ধরে আমার হাত দিয়ে তার মুখ চেপে ধরলাম। এরপর বললাম, মুখ দিয়ে যদি কোনো আওয়াজ বের হয় একদম আপার কাছে নালিশ চলে যাবে। আপার জামাইয়ের সাথে যে রঙ্গলীলা চলে সেটা আপা জানলে তোকে জ্যান্ত পুঁতে ফেলবে, সুতরাং একদম চুপ। আর তোকে যদি দীপকের সাথে দেখি কখনো, তোর চুল ছিঁড়ে দিব, মেরে হাড় ভেঙে দিব। গাছের শক্ত ডাল ভেঙে অভ্যাস আছে, তোর মতো বেডির নরম হাড় ভাঙতে বেশি ব্যাগ পোহাতে হবে না। আর আমি যখন কাজ করব সব কাজে সাহায্য করবি। তোকে কাজ করতে এনেছে, রঙ্গলীলা করতে না, সাবধান করলাম, সাবধান হয়ে যা। বলেই চুলটা ছেড়ে রুমে চলে আসলাম। ভীষণ কান্না পাচ্ছে আমার। দীপকের বিয়ে, চারিত্রিক সমস্যা, এগুলো যেন মানতেই পারছি না। বয়সে বড়, অশিক্ষিত, এটা মানা কষ্টকর ছিল না, তবে চারিত্রিক দিক হয়তো কোনো স্ত্রী মানতে পারে না। এ কষ্ট কাউকে বলার মতো মানুষও নেই, আবার সইবার মতো ক্ষমতাও যেন নেই। আজকের এ কষ্টের দহন যেন আমাকে পুড়িয়ে নিচ্ছে। ফাতেমার মতো যদি প্রতিটা মানুষকে এভাবে শাসন করতে পারতাম শান্তি লাগতো, তবে সেটা সম্ভব নয়। দোষ তারা করলো, সালিশ আমার নামে বসবে। আমার বাবা মাও তাদের দোষ থাকলেও আমাকে দিয়ে পা ধরে মাফ চাইয়ে নিবে। আমি খাটের উপর বসে হাঁটু ভাঁজ করে দুই হাঁটুর মাঝখানে মাথাটা গুজে দিয়ে এসব ভাবছিলাম। এমন সময় ননাসের কর্কশ বাণীতে ননাসের দিকে তাকিয়ে আরো যেন ভয় পেয়ে গেলাম, কারণ ননাস এসেই বলে উঠল, সাবধান করতে এসেছি। এরপর এমন শুনলে অনেক খারাপ হয়ে যাবে। ফাতেমার সাথে খারাপ ব্যবহার কেন করেছ? ফাতেমা এবারই সব কাজ করে, তাকে তুমি যাতা বলেছ। ওর গায়ে হাত তোলার সাহস কে দিছে তোমারে? কি চাও তুমি? তোমার বেয়াদবি কি কমবে না? তোমাকে শেষবার সাবধান করছি, নিজেকে সামলাও। আপুর কথায় এবার একটু হেসে বললাম, আমি তো ফাতেমার গায়ে হাত তুলেছি। আপনি সব কিছু জানলে খুন করে ফেলতেন। একটু চোখ কান খোলা রাখুন। নিজের স্বামীর সাথে অন্য মেয়ে দেখলে কেমন লাগে বুঝবেন। আর যদি জানতে পারেন একই সাথে ভাই আর স্বামীর দুজনেরই চক্কর চলছে, তখন আপনার মুখটা দেখতে কেমন হবে আমি তাই ভাবছি। আপনারা অনেক অপমান করেছেন, কষ্ট দিয়েছেন, সহ্য করে নিয়েছি। আপনিও তো একটা মেয়ে, মেয়ে হয়ে কি আপনি মেয়ের যন্ত্রণা বোঝেন না? আপনার কি কষ্ট হয় না আমাকে এসব বলতে? আপুর মুখটা চুপসে গেল। বেশ কৌতূহল আর অস্থির গলায় জিজ্ঞেস করলো, ফাতেমার সাথে কার কি চক্কর চলছে, সোজা সাপটা বলো। আমি হেসেই জবাব দিলাম, 2 দিন হলো না বাড়িতে এসেছি, আমার চোখে পড়ে গেল, আপনার পড়লো না? পড়বেই বা কি করে? অন্যের বাড়ির মেয়েকে কিভাবে অপমান করা যায় তা নিয়েই ব্যস্ত থাকেন। দুলাভাইয়ের দিকে নজর রাখেন কিছুদিন, এরপর নিজেই টের পাবেন ফাতেমাকে কেন মেরেছি। এ বাড়িতে এসে কেবল নোংরামির সাক্ষী হচ্ছে। আল্লাহ কোন পাপের ফল হিসেবে এখানে পাঠিয়েছেন আল্লাহ ভালো জানেন। কথাগুলো বলেই সামনে থেকে সরে গেলাম।
আপু আর পাল্টা জবাব দিল না। হয়তো তার টনক নড়েছে। যন্ত্রণা আমাকে ঘায়েল করছে ভীষণ। এই জীবনটা একটু শান্তি চেয়েছিল, আর সেটা যেন আমাকে শেষ করে দিচ্ছে। কুরে কুরে খাচ্ছে। সব কিছু মিলে আমার সংসার চলছে। পড়াশোনার সুযোগ আর হয়ে ওঠেনি। হাতে পায়ে ধরেও আর পারিনি। পরিবারের সাপোর্ট থাকলে হয়তো পারতাম, তবে সেটা না থাকা আর হয়নি। সব মিলিয়ে আমার জীবনটা কেটে যাচ্ছে কোনো রকম। মা বারবার খবর পাঠায় বাসায় চাল নেই, ডাল নেই, আমি যেন কিছু পাঠাই। আমারও পাঠাতে ইচ্ছা করে, তবে পরিস্থিতির সাথে যুদ্ধ করে সেটা আর পারি না। বড় ঘরে মেয়ে হয়তো মা এজন্যই বিয়ে দিয়েছিল, যাতে করে তাদের অভাবটা ঘুচে যায়। তবে বাস্তবতা একদম আলাদা। দীপকের সাথে আমার বৈবাহিক সম্পর্ক এত ভালো না। এই 1 মাসে ভালো করে উঠতেও পারিনি। চেষ্টা করেছি, তবে তার দিক থেকে কোনো চেষ্টা ছিল না। তাই কোনো রকম সংসার চলছে। ব্যবসার কাজে দীপক গেছে ঢাকার বাইরে। আমি সকালে ঘুমাচ্ছিলাম। এই তো সকাল 6টা বাজবে। বাইরে থেকে চিৎকারের আওয়াজে আমার ঘুম ভাঙলো। ভাবলাম কি না কি হলো। তাই দ্রুত বিছানা ছেড়ে উঠে বাইরে গিয়ে অবলোকন করলাম আপু ফাতেমাকে ধরে বেদরম পেটাচ্ছে। সকাল সকাল এত শান্তিময় দৃশ্য যেন আমাকে আরো বেশি প্রশান্ত করে তুলল। পাশেই মাথা নিচু করে দুলাভাই দাঁড়িয়ে আছে। হাতে নাতে ধরেছে আপু আজকে। মেয়েদের নজর ভয়ঙ্কর, একবার পড়লে সত্য হাতে নাতে ধরা পড়বেই। আমার শাশুড়ি এবার সুর পাল্টে ফেলল। নিজের মেয়ের জামাইকে বলে উঠল, এত নিচে নামতে পারলে তুমি? তোমাকে আমি কত ভরসা করতাম। সেদিন তাহলে অনন্যা ঠিকই বলেছিল, তোমার চরিত্রে সমস্যা আছে। এখনই আমার চোখের সামনে থেকে দূর হও। ফাতেমা, তোরে নিজের মেয়ের মতো ভালোবাসছিলাম। বউরে দিয়া কাম করাইছি, তোরে দিয়া করাই নাই। তারপরও তুই এমন করলি। বের হ আমার চোখের সামনে থেকে। ফাতেমা আপুর হাতে আরো কয়েকটা উত্তম মাধ্যম খেলো। তারপর আপু চুলের মুঠি ধরে বের করলো। আমার কি যে শান্তি লাগতেছে বোঝাতে পারবো না। এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম। দুলাভাই মায়ের পা ধরে ফেললো। তারপর আপুর পা ধরে বসে রইল। যতই হোক নিজের স্বামী, মেয়েরা এ জায়গায় হেরে যায়। শত কষ্ট দেওয়ার পরও মেয়েরা এখানেই গলে যায়। স্বামী নামক এক শব্দের কাছে মেয়েরা পরাজিত হয়ে যায়। সকল অভিমান যেন সম্পর্কটা শেষ করে দেয়। আপাও গলে গেল, আর দুলাভাইকে কতগুলো কথা শুনিয়ে মাফ করে দিল। চারদিকে হঠাৎ আসা ঝড়টা হঠাৎ করে থেমে গেল। সবাই সবার রুমে চলে গেল। আমিও চলে আসলাম আমার রুমে। এক বিন্দু শান্তি যেন আমাকে ঘিরে ধরলো। বাইরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিটা যেন আমার প্রশান্তির কারণ আজকে। তবে প্রশান্তির সময় আর বেশিক্ষণ থাকে না। ভেতরের যন্ত্রণা যে কি ভয়াবহ, কেবল সেটা আমিই জানি। আমার সাথে সেদিন এমনটা না হলেও পারত। এরপর থেমে গেলাম। পরের পৃষ্ঠাগুলো ছেঁড়া, বোঝাই যাচ্ছে কেউ ইচ্ছা করে ছেড়ে রেখেছে। বাকি পৃষ্ঠাগুলো পড়ার জন্য আমার অস্থিরতা বেড়েই যাচ্ছে। আমি তন্ন তন্ন করে লেখা খুঁজতে লাগলাম, তবে পেলাম না। এরপর আপার সাথে কি হলো আমার জানার অনেক ইচ্ছা জাগলো, কিন্তু কোনোভাবেই সেটা আর পূরণ হলো না। আমার চোখ বেয়ে পানি পড়ছে। আমি জানতে চাই আপার জীবনের প্রতিটা অংশ। আপার হয়ে আমি প্রতিশোধ নিতে চাই, কিন্তু পৃষ্ঠাগুলো কোথায় গেল? কোথায় গেল সে শব্দগুলো যেগুলো আপা লিখেছে? আমি অঝরে কাঁদছি। কান্না যেন আমার থামছেই না। বাইরে তাকিয়ে দেখলাম সকাল হয়ে গেছে। আমি কাঁদতে কাঁদতে রাস্তায় বের হলাম। হাঁটতে লাগলাম অজানা গন্তব্যে। আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমি হেরে গেলাম। আপুর সাথে তারপর কি হয়েছিল এসব ভেবে সামনে তাকিয়ে চমকে গেলাম। স্বয়ং আপু আমার সামনে দাঁড়িয়ে, একদম হুবহু আপু। আপুকে আমি জাম গাছে ঝুলতে দেখেছি, তাহলে এটা কে? আমার বুক ধরফর করছে। স্বপ্ন দেখছি না তো? পরক্ষণে বুঝতে পারলাম এটা আমার ভ্রম না, সত্যি। তিনি আমাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আনহারি ভবনটা কোথায় বলতে পারেন? আমি স্তব্ধ হয়ে গেলাম তার কথায়। আনহারি ভবন এ এলাকার সবচেয়ে বড় ভবন। অনেক বড় বিজনেসম্যানের বাড়ি এটা। আমি ঢোক গিলে কেবল সামনের দিকে ইশারা করলাম। তিনি হালকা হেসে ধন্যবাদ দিয়ে গাড়িতে ঢুকে গেলেন। গাড়িটা আমার সামনে দিয়ে আনহারি ভবনের দিকে এগোচ্ছে। আমি নিজেকে সংবরণ করতে পারলাম না।
গাড়ির পিছু পিছু দৌড়াতে লাগলাম, তবে নাগাল পেলাম না। আনহারি ভবনের নিরাপত্তা অনেক কঠোর, চাইলেও সেখানে প্রবেশ আমি করতে পারবো না। আমি নিজেকে সামলে বাসায় আসলাম। মাকে আল্লাহর কসম কেটে বলতে বললাম বড় আপার সাথে আপার কোনো জমজ হয়েছে কিনা। মা অস্বীকার করলো। মাকে বারবার জিজ্ঞেস করার পরও মা না করলো। মাকে আমি আপাকে দেখার কথা বললাম। মা আমাকে বলে উঠল, ফিওনা, অনন্যা আমার মেয়ে। যত রাগ আর কষ্ট দেখাই না কেন, দিন শেষে সে আমার মেয়ে। আমার মেয়ে জমজ হলো আমি জানতাম না, গ্রামের কেউ জানতো না। আমাদের তো ডাক্তারের যুগ ছিল না এখনকার মতো। কয়টা বাচ্চা হবে সেটা বোঝাও যেত না। দায়রা নিজের ঘরে এসে বাচ্চা প্রসব করায় যেত, এমন হলে আমি বুঝতাম না। অনন্যা আমার প্রথম সন্তান ছিল, আবেগ তো ছিলই আমার। ওকে তো আমি কম ভালোবাসিনি। প্রথম সন্তান কি কেউ দিয়ে দেয়? ফিওনা, মায়ের কষ্ট বোঝে না মানুষ। আমাকে তুই পাষাণ বলিস, নির্দয় বলিস, মনে করে অনন্যার জন্য আমার পুরে না, কিন্তু বুঝিস না কতটা পুরে। আমার যন্ত্রণা তোর বোঝায় ক্ষমতা নেই। বিয়ের পর আমি চাইতাম অনন্যা আমাদের সাহায্য করুক। কি করব বল? অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরোয়। একটু ভালো তো থাকতে চাইবই। অনন্যাকে বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম সুখে থাকবে, তবে নিজের মেয়েকে তো চিনতাম ঠোঁটকাটা স্বভাবের। স্বামীর বাড়ি এসব চলে না, তাই শাসন করতাম যাতে মানিয়ে নেয়। আমি তো এখন পাষাণ হবই। আর এখন তুই বলছিস আমার অনন্যার সাথে আমার আরো মেয়ে হয়েছে কিনা, আমি তাকে দত্তক দিছি কিনা। আরে এত বড় ভবনে যাচ্ছে মেয়েটা বললি, এত বড় ভবনের কারো সাথে আমাদের মতো ফকিরের কি সম্পর্ক থাকবে? আর এত বড় ঘরে মেয়ে দিলে তো টাকা নিয়ে দিতাম, আমাদের সংসারে রেহাল হতো না। সামনে থেকে সর, তুই সারাদিন এ ঘুরেই থাকিস, তাই এমনটা দেখেছিস। মায়ের কথা বুঝতে পারলাম, মা মিথ্যা বলছে না। অনন্যার কোনো জমজ নেই। এদিকে অনন্যা মৃত্যুবরণ করেছে, তাহলে কে? এগুলো আমাকে ভীষণ প্যারা দিচ্ছে। এর মধ্যেই দরজার খটখট আওয়াজ পেলাম। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে চমকে উঠলাম। কি ভাবছেন ওই মেয়েটা এসেছে? না, ওই মেয়েটা আসেনি, তবে একটা পার্সেল এসেছে। কিন্তু আমি তো কিছু অর্ডার করিনি। তাহলে পার্সেল কে পাঠালো? ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করলাম। আমি তো কিছু অর্ডার করিনি, কে পাঠিয়েছে পার্সেল? ডেলিভারি ম্যান হালকা গলায় উত্তর দিল, ম্যাডাম, কুরগাঁও থেকে এসেছে পার্সেল। কুরগাঁও নামটা শুনে আমি চমকে উঠলাম। কুরগাঁও আমাদের গ্রামের নাম। 12টা বছর হয়েছে সে জায়গা থেকে চলে এসেছি, আর ফিরে যাওয়া হয়নি। এতদিন পর কে পার্সেল পাঠালো? শরীর কাঁপছে আমার। কাঁপা গলায় বললাম, কে পাঠিয়েছে পার্সেল? আর কি পাঠিয়েছে? ম্যাডাম, সেটা তো আমি বলতে পারবো না। আমার কাজ কেবল ডেলিভারি করা। কে পাঠিয়েছে সেটাও জানি না। সব টাকা কি পে করা, নাকি টাকা পে করেনি? ম্যাম, ফুল পেমেন্ট করা। আমার বিস্ময় যেন কাটছে না। কে পাঠালো পার্সেল? এ ভাবনায় আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে এসব প্রশ্ন আমাকে কুরে কুরে খাচ্ছে। ডেলিভারি ম্যানের ডাকে ভাবনার গোট থেকে বের হয়ে আসলাম। ম্যাডাম, পার্সেল রিসিভ করবেন না? আমি হালকা গলায় কেবল বললাম, দেন। ডেলিভারি ম্যান পার্সেল দিয়ে চলে গেল। পার্সেল হাতে নিয়ে আমার কেবল হাত কাঁপছে, শরীরটা ঝিমঝিম করছে, বুকটাও কেমন জানি ধুকধুক করছে। সব মিলে আমার বেশ অস্বস্তি হচ্ছে। আমি আস্তে পায়ে আমার রুমে গেলাম। পার্সেলটা ভালো করে উল্টে পাল্টে দেখলাম, কোথাও প্রেরকের নাম নেই, শুধু গ্রামের নামটা উল্লেখ আছে আর প্রাপকের নাম আছে। আমি কাঁপা হাতে পার্সেলটা খুলে আরো বিস্মিত হয়ে গেলাম। কষ্টের দাবানলে আমি পড়তে লাগলাম। আপার একটা তলচিত্র। কে পাঠালো এটা? আমার মতো সাধারণ মানুষ কিভাবে বের করবে কে পাঠিয়েছে, আর কেনই বা এত বছর পর পাঠিয়েছে? আপার এই ছবিটাতে আপাকে একদম জীবন্ত লাগছে। মনে হচ্ছে আপা আবার ফিরে এসেছে। আপার এই ছবিতে কোনো মলিনতার ছাপ নেই। একদম বিয়ের আগে যেমন সজীব ছিল, ঠিক তেমন এই ছবিটা। আমি ছবিটা ঘাঁটতে ঘাঁটতে খেয়াল করলাম কিছু একটা নিচে পড়েছে। নিচের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম একটা খাম। আমি তাড়াহুড়ো করে খামটা নিলাম।
খামটা ছিঁড়ে একটা চিঠি পেলাম, তাতে লেখা, স্নেহের ফিওনা। ইচ্ছা করে নামবিহীন পার্সেলটা পাঠিয়েছি। তোমার বড় আপা অনন্যাকে আমি ভীষণ ভালোবাসতাম। ভেবেছিলাম একসময় এসে ভালোবাসার কথা বলবো। পড়ালেখা করতে করতে কষ্টে বাপের জমি বিক্রি করে দেশের বাইরে আসি। এসে পড়ালেখাও চলছিল ভালো। হঠাৎ করে শুনতে পারি অনন্যার বিয়ে হয়ে গেছে। না পাওয়ার কষ্ট থাকলেও খুশি হয়েছিলাম, কারণ শুনেছিলাম বড় ঘরে বিয়ে হয়েছে। সব মিলে ভালোবাসাটা এক কোণে রেখে নিজের জীবনের সাথে লড়াই করছিলাম। সে সময়টায় বিয়োগ ব্যথা ভুলতে ছবিটা অঙ্কন করেছিলাম। অনন্যা সজীবতা যেন এই ছবিতে মিশে আছে। এই ছবিটা দেখলে আমার ভীষণ শান্তি লাগতো। এভাবেই চলছিল আমার জীবন। হুট করে শুনলাম অনন্যার ডিভোর্স হয়েছে। সেদিন অনন্যাকে পাবার একটা আশা আমার মনে চলে এসেছিল, তবে একটু খারাপও লেগেছিল। ডিভোর্স কোনো নারী সহজে চায় না। আমি অনন্যার কষ্টটা অনুভব করতে পারতাম। ভেবেছিলাম তার শোকটা কাটুক, এরপর তার সাথে যোগাযোগ করব। তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্নগুলো খুলে বলবো। তাকে আবার পড়াবো। অনেক বড় করে তার স্বপ্ন পূরণের সাথী হব। কিন্তু সব আশা হঠাৎ করে থমকে গেল অনন্যার মৃত্যুর কথা শুনে। সেদিনের পর থেকে আমি আর এই ছবিটা দেখিনি, কারণ কষ্ট বাড়বে, যন্ত্রণা আমাকে কুরে কুরে খাবে। দীর্ঘ 12টা বছর আমি দেশে আসিনি। অনন্যার জন্য আসিনি বিষয়টা এমন না, সিটিজেনশিপ পাওয়ার একটা ব্যাপার আছে। সব মিলিয়ে 12 বছর পর দেশে আসলাম। দেশে এসে জানতে পারলাম তোমরা ঢাকায় থাকো। কেউ তোমাদের খোঁজ জানে না। অবশেষে অনেক কষ্টে খোঁজ নিয়ে তোমাকে স্থির চিত্রটা পাঠালাম, যত্ন করে রেখো। চিঠিটা পড়া শেষ করে আমি ভাবনার অতল গহ্বরে ডুবে গেলাম। কাকতালীয়ভাবে সবকিছু একই দিনে কিভাবে হচ্ছে? এটা কি সত্যি কাকতালীয়, নাকি এতে রয়েছে গভীর রহস্য? কে এই নামবিহীন মানুষটা যে আপাকে এত ভালোবাসত? সবকিছুই গোলমেলে লাগছে। ভীষণ ক্লান্ত আমি এসব হিসাব মেলাতে মেলাতে। আপার ছবিটা খাটের উপর রেখে চুপ করে বসে রইলাম। আর কিছুই ভালো লাগছে না। একটু পর টিউশনের সময় হয়ে যাবে, যেতে যেন ইচ্ছাই করছে না। এক রহস্য যেন আমাকে ঘিরে ধরেছে। ওই মেয়েটাই কে? আপার মুখ স্পষ্ট ছিল। আপাকে নিজের চোখে ঝুলতে দেখেছি। তাহলে আনহারি ভবনে সে মেয়েটাকে? এসব ভাবনা আমাকে পাগল করে তুলছে। এর মধ্যেই মা এসে আপার ছবি দেখে রেগে গেল। রেগে গিয়ে বলল, অনন্যার ছবি কোথায় পেলি? জানিস না মৃত মানুষের ছবি ঘরে রাখতে নাই? ভুলে গেছিস অনন্যা কিভাবে মারা গেছে? আত্মঘাতীকে মরা মানুষের ছবি রাখলে ঘরে শয়তান প্রবেশ করে। এখনই ছবিটা ফেল, না হয় পুড়িয়ে ফেল। এ ছবির জায়গায় এগোরে হবে না। মায়ের কথা শুনে আমি বেশ রেগে গেলাম। রাগটা দমানোর চেষ্টা করেও পারলাম না। রাগের মাত্রা বাড়িয়ে দিয়ে বললাম, কেমন মা তুমি? ঠিক আছে, মেনে নিলাম ছবি রাখলে ঘরে ফেরেশতা আসে না, তাই বলে নিজের মেয়ের ছবি ফেলে দিতে বলবা? কোনো বক্সে রেখে দিলেই তো হয়। অনন্যার প্রতি কিসের এত রাগ তোমার? আপা কি ক্ষতি করেছে তোমার? উঠতে বসতে আপাকে দিয়ে খোঁটা দাও। আপার মৃত্যুর জন্য তুমি দায়ী মা। আপাকে তোমরা একটু ভরসাও দাওনি। দিনের পর দিন তোমাদের কথার আঘাতে আপা মারা গেছে। আজকে যদি একটু ভরসা দিতে, আপা আমাদের সাথেই থাকতো। আপা কত জ্ঞানী ছিল। বেঁচে থাকলে অবশ্যই ছেলেদের মতো কাজ করে খাওয়াইতো মা। অতি লোভে তোমাদের আজকে এহাল। আপার আত্মা তোমাদের শান্তি দিবে না। আমার কথা শুনে মা রেগে গেল, তবে কিছু বলার সাহস আর পেল না। আমার সামনে থেকে তড়িৎ গতিতে বের হয়ে গেল। আমি আপার ছবিটাকে আবার বক্সবন্দি করলাম, তারপর সযত্নে বুক শেলফে রেখে দিলাম। আজকে আর টিউশনে গেলাম না। সকাল গড়িয়ে দুপুর হলো। বাবা কাজ শেষ করে খেতে এসেছে। সবাই একসাথে বসলাম। বাবার মুখে চিন্তার ভাঁজ। খাবার প্লেটে কেবল হাত নাড়ছে। মা বাবাকে এমন করাতে জিজ্ঞেস করলেন, কি গো, খাচ্ছ না কেন? চিন্তিত মুখে বাবা জবাব দিলেন, অনন্যা মারা গেছে 12টা বছর হলো। এখন পর্যন্ত অনন্যার কথা মনে হয়ে আমার খারাপ লাগেনি। কেন লাগেনি জানি না। সেদিন জাম গাছে অনন্যাকে ঝুলতে দেখে আমার সত্যিই কষ্ট হয়নি। মনে হয়েছিল হাফ ছেড়ে বেঁচেছি। এই মেয়েকে চাইলেও কোথাও গছাতে পারতাম না। তবে খারাপ লেগেছিল তখন, যখন তাকে কেউ দাফন করতে দিচ্ছিল না।
অনন্যার মা, আমি অনন্যাকে নিজের হাতে মাটিতে পুঁতে রেখে এসেছিলাম। কাফনের কাপড় সরিয়ে মুখটা খুলে রেখে এসেছিল। সেটা তো অনন্যাই ছিল, অন্য কেউ ছিল না। তাহলে আজকে আমি কাকে দেখলাম? একদম অনন্যার মতো দেখতে। আমি প্রথমে ভেবেছিলাম এটা আমার মতিভ্রম, পরে বুঝতে পারলাম এটা আমার মতিভ্রম না। মেয়েটা ঠিক আমার পাশে এসে আমাকে বলল, ক্ষত জায়গা আপনার একদম শুকিয়ে গেছে তাই না? ক্ষত জায়গা কি করে খুঁচিয়ে বিক্ষত করতে হয় সেটা আমি জানি। সময়ের সাথে সাথে আমাকে মেরে ফেলার শাস্তি তো পাবেন আপনারা। বিশ্বাস করো অনন্যার মা, আমি পুরোপুরি স্তব্ধ। একথা বলার পর মেয়েটা চলে গেল। বারবার মনে হচ্ছিল আমি হয়তো স্বপ্ন দেখছি। তবে আশেপাশের মানুষকে জিজ্ঞেস করে বুঝলাম এটা স্বপ্ন নয়। কিন্তু মেয়েটাকে, বাবার কথা শুনে মা চুপসে গেল। কিন্তু বাবার কথা শুনে আমার মনে প্রশ্ন জাগলো, মেয়েটা কেন বাবাকে বলল খুনের শাস্তি পাবে? তাহলে কি অনন্যার খুন হয়েছিল আর সেটার সাথে বাবা দায়ী? অবিচ্ছন্ন ভাবনাগুলো আমাকে ভীষণ কুরে কুরে খাচ্ছে। অনন্যা কি সত্যি আত্মহত্যা করেছিল? আপার জন্য আজকে আমার ভীষণ মন খারাপ লাগছে। আপা কি সত্যি খুন হয়েছে? আপার খুনের সাথে কি বাবা মায়ের কোনো সম্পৃক্ততা আছে? পরক্ষণেই মনে হচ্ছে কি ভাবছি এসব আমি। শত হলেও বাবা আর মা, তারা তো আর সন্তানকে খুন করতে পারবে না। এসব কেনই ভাবছি আমি। কিন্তু সেই মেয়েটাকে, আমার চোখ মিথ্যা হতে পারে, তবে বাবার চোখ তো মিথ্যা হতে পারে না। বাবাও তো দেখেছে তাকে। সবার আগে আমার সেই মেয়েটা খুঁজে বের করতে হবে। কিভাবে তার দেখা পাবো আমি? এসব ভাবতে লাগলাম। দিন পেরিয়ে রাত নেমে গেল। আমার ভাবনাগুলো আমার ভেতরে আরো প্রখর হলো। রাতের আকাশে অমাবস্যা, অন্ধকারে চারদিকে ছেয়ে আছে। এই আধার গুটিয়ে কখন আলোর খোঁজ মিলবে সেটাই ভাবছি। আপা যদি সত্যি বেঁচে থাকে তাহলে আমার থেকে বেশি খুশি অন্য কেউ হবে না। আচ্ছা, আপার আত্মা কি ওই মেয়েটা? ভাবনাগুলো যেন কোথায় থেকে গিয়ে কোথায় ডানা মেলছে তার অন্ত নেই। কখন যে ঘুমেরা এসে চোখে ডানা মেলল বুঝতে পারিনি। পাখির কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙল। ঘরটাতে আর ভালো লাগছে না, তাই একটু হাত মুখ ধুয়ে বাইরে বের হলাম হাঁটতে। হাঁটতে হাঁটতে আবার আপাকে দেখলাম। আপা হাঁটছে আমার পাশাপাশি। এটা সেই মেয়ে যাকে সেদিন দেখেছিলাম। এই সুযোগ তার সাথে কথা বলার। আমি হন্তদন্ত হয়ে তার দিকে তাকালাম। আচমকা তার হাতটা চেপে ধরলাম। বেশ উত্তেজিত আর অস্থির গলায় বললাম, আপনি আমার বড় আপার মতো হুবু দেখতে। একটা মানুষের সাথে একটা মানুষের এত মিল কি করে হয়? আপনার সাথে আপার কোনো অমিল নেই। আমার আপা মারা গেছে 12টা বছর হয়ে গেছে। তাহলে আপনি কে? কেনই বা আপনি আমার বাবাকে বলেছেন আপনি এসেছেন প্রতিশোধ নিতে? আপনি কি আপাকে চিনতেন? কে আপনি? আমার প্রশ্নের উত্তর দিন। আমার আপার সাথে কি আপনার কোনো যোগসাযোগ আছে? প্লিজ বলেন। সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমার হাতটা কি ঠান্ডা নাকি গরম? আমি তার হাতটা চেপে ধরে বললাম, একদম ঠান্ডা। সে আরেকটু হেসে বলল, জীবিত মানুষের হাত কি এত ঠান্ডা হয়? এখনো কিছু বুঝছিস না ফিওনা? আমি ভয়ে হাতটা ছেড়ে দিলাম। তাহলে সে কি আপার আত্মা? আমি ভয়ার্ত গলায় জিজ্ঞেস করলাম, কে তুমি? আমার নাম জানলে কি করে? আমার আপার মতো সবকিছু। সে এবার হেসে জবাব দিল, কাউকে কি পুরোপুরি কপি করা যায়? আমি তোর আপা, যাকে তুই জাম গাছে ঝুলতে দেখেছিলি। সেদিন আমার দেহটা দেখেছিলি, কষ্টটা দেখিসনি। অন্তরটা কতটা বিক্ষত দেখবি। আমার ভয়টা আরো বেড়ে গেল। ভয়ে ভয়ে বললাম, মৃত মানুষ ফিরে আসে কি করে? আপনি কে? সত্যি করে বলুন। সে আবার জোর গলায় বলল, আমি তোর আপা। আমার বিক্ষত হওয়া ক্ষতটা দেখবি না? এই দেখ আমার ক্ষত। বলতেই তার মুখটা পুরোপুরি বীভৎস কালো হয়ে গেল। এত ভয়ঙ্কর হয়ে গেল যে আমি চিৎকার দিয়ে উঠলাম। আমার ঘুমটা ভেঙে গেল। বুকটা ধুকধুক করছে। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। এসব ভেবে ঘুমিয়েছিলাম, তাই এমনটা দেখেছি। আমার সারা শরীরের লোম কাটা দিয়ে উঠেছে। পাশে রাখা বোতল থেকে ঢকঢক করে আমি পানি খেলাম। পানি খাওয়ার পর ভাবতে লাগলাম, এই কি স্বপ্ন দেখলাম আমি? সত্যিই কি স্বপ্নের কোনো ব্যাখ্যা আছে? আমি আর ভাবতে পারলাম না। আবারও ঘুমিয়ে গেলাম। সকাল 9টা বাজে।
মা আমাকে ডেকে ঘুম থেকে তুলল। চারদিকে কান্নার রোল পড়ে গেছে। পাশের বাড়ির সোনিয়া গলায় দড়ি দিয়েছে আমাদের বাসার সামনে থাকা আম গাছে। আমি দৌড়ে গেলাম সেখানে। মেয়েটি আম গাছে ঝুলছে। আমার আবার আপার কথা মনে হলো। তবে মেয়েটিকে দেখার পর আমার মাথায় অন্য একটা প্রশ্নের উদ্ভব হলো। এই মেয়েটার গলায় নিজের নখের দাগ। তার মানে মেয়েটা দড়ি দেবার পর নিজেকে বাঁচাতে চেষ্টা করেছে। যতদূর জানি সকল গলায় দড়ি দেওয়া মানুষই এই কাজ করে, কিন্তু আপার ক্ষেত্রে এমন ছিল না। আপার শরীরে কোনো নখ বা খামচির দাগ ছিল না, গলায় কোনো রকম দাগ ছিল না, তবে মাথার পেছনটা বেশ ফোলা ছিল। যতদূর বুঝতে পারছি হয়তো কেউ আপাকে জোরে আঘাত করেছে। তখন অল্প বয়স হয় এসব নিয়ে চিন্তাও করিনি। আমার দৃঢ় বিশ্বাস আপাকে খুন করা হয়েছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম খুনের রহস্য আমি উদ্ঘাটন করবই, যে করেই হোক। এর মধ্যেই পুলিশ এসে সোনিয়াকে নামালো। সোনিয়া বেশ চটপট আর হাসিখুশি ছিল। তার সাথে আমার অন্তরঙ্গতা না থাকলেও পরিচয় ছিল ভালো। সে একটা ছেলেকে ভীষণ ভালোবাসত, আর ছেলেটা অন্যত্র বিয়ে করে। এই বিষয়টা মানতে না পেরে আত্মহত্যা করে। এ দুনিয়ায় এরকম হাজারো মেয়ে আছে যারা প্রিয়জন হারিয়ে জীবন মৃত হয়ে বসবাস করছে। দুনিয়াটা বড়ই অদ্ভুত। কিছু মানুষ হাজার হাজার টাকা খরচ করে সুস্থতার পেছনে, বেঁচে থাকার জন্য, আর কিছু কিছু সুস্থ মানুষ নিজেকে শেষ করে দেয় না পাওয়ার হাত থেকে বাঁচার জন্য। সোনিয়ার লাশটা পুলিশ নিয়ে গেল। সবকিছু যেন কাকতালীয়ভাবে পর্যায়ক্রমে হচ্ছে। এটা কিসের ইঙ্গিত? মায়ের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম মা কাঁদছে। অনেক দিন পর মাকে কাঁদতে দেখলাম। মাকে হালকা গলায় জিজ্ঞেস করলাম, কাঁদছো কেন? মা লম্বা নিঃশ্বাস ফেলে কাঁদতে কাঁদতে বলল, অনন্যার কথা খুব মনে পড়ছে। আমার মেয়েটাও তো এভাবে চলে গিয়েছিল। এভাবেই আমার মেয়েটা ঝুলেছিল। আমার মেয়েটাকে হারিয়ে কেমন লেগেছিল আমি জানি। তবে বাস্তবতা তো মেনে নিতেই হবে। আমরা তো দোষী ছিলাম, ওকে বিয়ে দিয়েছি। তবে সে কি পারতো না একটু রয়েছে সংসার করতে? সংসার হয়নি ঠিক আছে, তাই বলে এরকম করে আমাদের গ্রাম ছাড়া করবে? মেয়েটা মরেও আমাদের শান্তি দিল না। মায়ের কথা শুনে আমার গাটা আবার জ্বলে গেল। বজ্রকণ্ঠে বললাম, ঘুরে ফিরে সব আপার দোষ। আর তোমরা তো দুধে দোয়া তুলসী পাতা। আপার মরার জন্য তোমরা দায়ী, যত সব। কথাটা বলে আমি হাঁটতে লাগলাম আনহারি ভবনের দিকে। আমার একটাই চিন্তা, সেটা হলো যে করে হোক আমি সেই মেয়ের সাথে দেখা করব। আমি জানবো মেয়েটা কে, এই মেয়ে যে আমার আপা সকল কিছু বহন করছে। আমি চলে গেলাম আনহারি ভবনের কাছে। সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম, আমি একজনের সাথে দেখা করতে এসেছি। মেয়েটার নাম জানি না, তবে দেখতে অনেক সুন্দরী। চোখগুলো স্রোতস্বিনী হরিণের বাঁক, নাকটা বেশ খাড়া। আপা দেখতে যেমন ঠিক তেমনটাই বর্ণনা করেছে। লোকটি এবার যে তথ্য দিল তা শুনে আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম। লোকটি আমার কথা শুনে অবাক হয়ে বললেন, যে বর্ণনা দিয়েছেন সেটা স্বয়ং আনহারি ম্যাডামের। আনহারি ম্যাডাম তো 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সে কি করে এখানে আসবে? আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। এই শোক কাটাতে পারেনি বলে ম্যাডামের মা এখনো অসুস্থ। একটাই মেয়ে ছিল তাদের। এত বড় লোকের ধন এবার পিঁপড়ায় খাবে। এ ধন সম্পত্তি দিয়ে কি করবে বলুন, যদি মেয়েই না থাকে? কিন্তু আপনি কে? হঠাৎ করে ওনাকে খুঁজছেন কেন? আমি ওনার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। কি বলছে উনি? এসবই ভাবতে লাগলাম। আমার চোখ কি করে ভুল হয়? দুজন হুবহু দেখতে মানুষ। একজন 12 বছর আগে মারা গেছে, আরেকজন 2 বছর আগে। এটা কি করে সম্ভব? এটা কি আদৌ সম্ভব? আমি স্মিত গলায় বললাম, এটা কি করে সম্ভব? আমি ওনাকে দেখেছি নিজের চোখে। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। উনি রেগে গিয়ে উত্তর দিলেন, আপনার ভুল হচ্ছে। হয়তো আপনি কাউকে নিয়ে চিন্তা করছেন, তাই এমন বলছেন। মৃত মানুষকে নিয়ে মিথ্যা কেন বলবো? আমার শরীর কাঁপতে লাগলো, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। আমি আশাহত হয়ে বিগলিত গলায় বললাম,
আমি আনহারি ম্যাডামের মায়ের সাথে দেখা করতে চাই। প্লিজ আমাকে নিয়ে যান, আমাকে একটা বার সুযোগ দিন। এভাবে ওনার সাথে দেখা করা যাবে না, আগে থেকে পারমিশন নিয়ে আসতে হবে। তাহলে ওনার সাথে যোগাযোগ করার নম্বরটা দেন প্লিজ, আমি অনুমতি নিয়েই দেখা করতে আসব। আমার কথা শুনে তিনি রেগে গিয়ে বললেন, আপনি কি আমার চাকরি খেতে এসেছেন? আচ্ছা, আজব মেয়ে তো আপনি। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, ওনার পায়ে ধরে কান্না করে বললাম, আমি একটু দেখা করতে চাই। আমি আমার বড় আপার কষ্টের জবাব দিতে চাই, কিন্তু সেজন্য আমাকে রহস্য ভেদ করতে হবে। আমাকে একটু সাহায্য করুন, ওনার সাথে দেখা করার সুযোগ আমাকে করে দিন প্লিজ। উনি এবার আমার কথা একটু নরম হলেন, আমাকে তার পা থেকে ছুটিয়ে বললেন, এখানেই দাঁড়ান, আমি ম্যাডামের সাথে কথা বলে আসতেছি। কথা বলে উনি ভেতরে ঢুকলেন। আমি অস্থিরতা নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। সময় যেন কাটছেই না, সারা শরীর আমার ঝিম ধরে আছে। জানি না দেখা করতে পারবো কিনা, তবে রহস্য উন্মোচনের জন্য আনহারি ভবনে আমাকে ঢুকতেই হবে। অস্থিরতাময় অপেক্ষার এক পর্যায়ে তিনি আসলেন। আমাকে ঠান্ডা গলায় বললেন, আপনি ভেতরে যান, ম্যাডাম যেতে বলেছেন। আমার বুকটা কাঁপছে। যতই প্রবেশ দরজা ভেদ করে ভেতরে ঢুকছি, ততই আমার বুকের ধড়ফড় বাড়ছে। গেটটা পার হয়ে একটা বিস্তীর্ণ ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গায় কোনো বাগান নেই, একটা ফুলের গাছ নেই। সাধারণত এসব বাড়ির এই জায়গাগুলো ফুল ফল গাছে ভরপুর থাকলো, এ বাড়ির এই জায়গাটা ছিল একদম ফাঁকা। প্রবেশ দরজা থেকে ভবন পর্যন্ত যেতে 2 মিনিট পথ হাঁটতে হয়। আমি 2 মিনিট পথ হেঁটে গিয়ে একটা বড় দরজা লক্ষ্য করলাম। সেখানেও একজন দারোয়ান দাঁড়িয়ে আছেন। তিনি আর আমাকে বাধা দিলেন না। হয়তো এ বাড়ির প্রথম চৌকাঠ পার হওয়ার পর আর কোনো কড়া নিষেধ নেই ভবনের ভেতরে ঢোকার। আমি দরজার সামনে যেতেই তিনি দরজা খুলে দিলেন। আমি ভবনের ভেতরে প্রবেশ করলাম। বুকটা আমার আরও কেঁপে উঠল, কারণ বড় আপার ছবি দিয়ে পুরো দেয়াল সাজানো। আরও বেশি কৌতূহল বাড়ল যখন পার্সেলে পাঠানো বড় আপার সেই তৈলচিত্রটা এখানে দেয়ালে ঝুলছে। একই ছবি 2 জনের কাছে আছে, তাহলে এই মেয়েটা কে ছিল? আমি চারদিকে ছবির দিকে কেবল চোখ বোলাচ্ছিলাম। এমন সময় মধ্যবয়স্ক এক ভদ্র মহিলা আমার কাছে আসলেন। মহিলার বয়স 55 বছরের মতো হবে, তবে বেশ পরিপাটি হয়ে থাকায় বয়স 40-এর কোঠায় লাগছে। দেখতে ভীষণ সুন্দরী এবং মায়াবতী। লম্বা একটু খাটো, তবে চেহারার টান, বাকি সব দিক বিবেচনা করে এটাতে তেমন ফোকাস হচ্ছে না। তিনি আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার সাথে দেখা করার জন্য দারোয়ানের পা ধরেছিলে? কি জন্য দেখা করতে চাও? কোনো ডোনেশন লাগবে কারোর জন্য? আমি মাথা নিচু করে মাথা নেড়ে না বললাম। তিনি পুনরায় প্রশ্ন করলেন, তাহলে কি চাও? আমি হালকা গলায় বললাম, দেয়ালে টানানো ছবির মেয়েটা হুবু আমার বড় আপার মতো দেখতে। আমার বড় আপা মারা গেছে 12 বছর হলো। গতকাল এই মেয়ে আমাকে আনহারি ভবনের কথা জিজ্ঞেস করেছিল। তখন থেকে বড় আপার কথা ভীষণ মনে পড়ছে। আমি আর নিজেকে সামলাতে না পেরে এখানে চলে আসি। দারোয়ানকে জিজ্ঞেস করার পর বলল, ওনার নাম আনহারি। এবারের নামকরণ ওনার নামেই করা হয়েছে। তবে 2 বছর আগে তিনি নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কিন্তু উনি যদি মারা যান, তাহলে গতকাল আমি কাকে দেখেছি? তিনি কি শুধু আমার ভ্রম ছিল? আর সবচেয়ে বড় বিষয়, বড় আপার মতো এত হুবহু দেখতে একটা মানুষ কি করে হয়? আপনার কি কোনো যমজ মেয়ে ছিল? সে কি হারানো গেছে কোনোভাবে? এবার তিনি আমার দিকে বিষণ্ণ চোখে তাকালেন। তারপর আবারও জিজ্ঞেস করলেন, তুমি কি নিশ্চিত তোমার বড় আপা দেখতে আনহারির মতো? ওনার কথা শুনে আমি আমার মোবাইল থেকে বের করে আপার সেই তৈলচিত্রের ছবিটা দেখালাম। আপার অঙ্কিত সেই ছবিটা দেখালাম। সবকিছু দেখার পর উনি বললেন, এটা সত্য, তোমার বড় আপা আনহারির মতো দেখতে। তবে আনহারির কোনো যমজ বোন নেই। আমার মেয়ে দেশের বাইরে জন্ম নিয়েছে এবং একটা মেয়েই আমার হয়েছে। শুনেছি পৃথিবীতে 7 জন মানুষ একরকম দেখতে হয়, হয়তো সেরকম কিছুই। আর কি জন্য বললে আনহারি মারা গেছে? আমি উতলা কণ্ঠে বললাম, আপনাদের দারোয়ান তো তাই বলল, কিন্তু আমি তো নিজ চোখে গতকাল ওনাকে দেখলাম।
তিনি একটু বিরক্ত গলায় বললেন, দারোয়ান তোমাকে এমন ইনফরমেশন কেন দিয়েছে জানি না। আনহারি বেঁচে আছে। সে দীর্ঘদিন দেশের বাইরে ছিল, পড়ালেখা করেছে, এরপর গতকাল দেশে আসলো। ঘরেই আছে সে। তবে এখন তুমি কি চাও বলো? আমি ওনার কথা শুনে একদম চুপসে গেলাম। তাহলে দারোয়ান আমাকে একথা কেন বলল? কি হচ্ছে এসব আমার সাথে? কান্নায় আমার চোখ দুটো ভিজে যাচ্ছে। কান্না গলায় বললাম, আমি একটু আনহারি আপাকে ধরতে চাই। আমার বড় আপার মতো দেখতে মানুষটাকে একটাবার জড়িয়ে ধরতে চাই। আমি আর কিছু চাই না, না কোনো টাকা পয়সা, না কোনো ডোনেশন। একথা বলার পর আন্টি আমাকে বসতে বললেন। এতক্ষণ কথাবার্তা দাঁড়িয়ে হচ্ছিল। আমি বসলাম। তিনি আনু বলে কাউকে ডাক দিলেন। ডাকার 5 মিনিটের মধ্যে আনহারি সামনে আসলো। আমি আর বসে থাকতে পারলাম না, দৌড়ে গিয়ে ওনার হাতটা ধরলাম। আমার চোখ বেয়ে পানি পড়ছে। আমি কেঁদে কেঁদে বলতে লাগলাম, আপনি দেখতে হুবহু আমার বড় আপার মতো। আপনারা যমজ নন, তবুও আপনাদের মধ্যে কত মিল। আপনাকে ধরার পর মনে হচ্ছে আমি আমার বড় আপাকেই ধরেছি। কেন জানি না, কোনো পার্থক্য আমি তৈরি করতে পারছি না। কিন্তু জলজ্যান্ত একটা মানুষকে আপনার বাসার দারোয়ান কেন বলল 2 বছর আগে মারা গেছেন? সেটাই বুঝছি না। আমার কথা শুনে আনহারি চমকে উঠে বলল, রতন বলেছে আমি মারা গেছি। আমার সাথে চলো তো, তাকে জিজ্ঞেস করি। সে এ বাড়িতে কাজ করে 3 বছর হয়েছে। তার সাথে আমার দেখা হয়েছে কেবল একবার, আর সে আমাকে মৃত বানিয়ে দিল। আর শোনো, জানি না তোমার বড় আপা সত্যই আমার মতো দেখতে কিনা, তবে বড় আপা বলে ডেকেছো যেহেতু, সকল কাহিনী আমি শুনবো তোমার। তবে এর আগে রতনকে জিজ্ঞেস করি কেন এমনটা বলেছে। আমার সাথে চলো। তারপর উনি আন্টির দিকে তাকিয়ে বললেন, মা তুমি এখানেই থাকো, আমি দেখছি বিষয়টা। কথাটা বলেই তিনি আমার হাতটা চেপে ধরে বাইরে আনলেন। দারোয়ানের সামনে আমরা দুজন দাঁড়িয়ে আছি। দারোয়ানকে তিনি রুষ্ট গলায় বললেন, কি ব্যাপার, এই মেয়েকে কেন বলেছ আমি 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছি? জলজ্যান্ত আমাকে মেরে দিলে? দারোয়ান ওনার দিকে তাকালেন, আবার আমার দিকে তাকালেন। আমার দিকে তাকাতেই বললাম, এমনটা কেন বলেছেন? দারোয়ান ভূত ভূত বলে মাটিতে লুটিয়ে পড়লেন। আমি ভীষণ অবাক হলাম। এটার মানে বুঝতে পারলাম না। কি হচ্ছে এসব? কেনই বা দারোয়ান এমন করলো? দারোয়ানকে এভাবে চিল্লাতে দেখে ভেতরের দারোয়ান বাইরে চলে আসলো। আনহারি অস্থির গলায় বলল, মফিজ সাহেব ওনাকে ধরে গাড়িতে তুলুন, আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। মফিজ সাহেব রতনকে ধরে গাড়িতে তুলল। আনহারি আপা আমাকে নিয়েই গাড়িতে উঠল। কল দিয়ে ওনার মাকে বলল হাসপাতালে আসতে। দ্রুত রতনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখানে নেওয়ার পর জানা গেল সে ব্রেন স্ট্রোক করেছে। আনহারির মা এবং বাবা ছুটে আসলেন হাসপাতালে। আনহারির বাবা আমজাদ চৌধুরী ব্যবসার কাজে কুমিল্লায় ছিলেন গত 6 দিন। আজকেই ঢাকায় পৌঁছে খবর শুনলেন, আর সাথে সাথে আসলেন। তিনি হাসপাতালে আসতে আনহারি ওনাকে বললেন, বাবা এই রতন আমাকে দেখে কেন ভয় পেল? আমজাদ সাহেব থমকে গেলেন আনহারিকে দেখে। তিনি মনের অজান্তে বলে উঠলেন, 2 বছর আগে চলে যাওয়া মেয়ে কি করে আসলো আমার সামনে? ওনার মুখে এমন কথা শুনে আমি চমকে গেলাম। তাহলে সত্যিই কি আনহারি মারা গেছে? আনহারি যদি মারা যায়, বড় আপা যদি মারা যায়, তাহলে এই মেয়েকে? এই প্রশ্নটাই এখন মুখ্য হয়ে দাঁড়ায়। আর সেই রহস্যের জট খুলতে গিয়ে একের পর এক সাসপেন্স যেন গল্পটা নতুন মোড় দিল। এমন সময় আমজাদ সাহেবের মোবাইলটা বেজে উঠল। তিনি বারবার কল কাটছেন, তবুও কলটা যেন বেজেই চলেছে। যতবার উনি কল কাটছেন ততবারই অপরপক্ষ পুনরায় কল দিচ্ছেন। এবার বেশ বিরক্ত হয়ে মোবাইলটা হাতে নিয়ে সামনের দিকে এগুলেন। করিডোরের এক পাশে আসলেন। আমি কেন জানি না ওনার পিছু পিছু গেলাম। আমাকে উনি চেনেন না, তাই হয়তো আমার উপস্থিতি তিনি বেশি পাত্তা দিলেন না। কলটা ধরেই বলে উঠলেন, মালিহা ডোন্ট কল মি নাও। আমি এখন খুব ঝামেলা আছি। ভেবেছিলাম খুব দ্রুত সবকিছুর মালিক হব, কিন্তু এখন সবকিছুই ভেস্তে যাচ্ছে। আনহারি বেঁচে আছে। আমি আর তুমি মিলে তাকে হত্যা করেছিলাম। কিভাবে ও বেঁচে রইল? মৃত মানুষ কিভাবে বেঁচে ওঠে?
রতন আমাদের সাহায্য করেছিল। সে তো আনহারিকে দেখে কোমায় চলে গেছে, হয়তো ব্রেন স্ট্রোক হয়েছে তার। কথোপকথনে যতদূর বুঝলাম, মালিহা আমজাদ সাহেবের প্রেমিকা, আর সেই নিজের হাতে তার সন্তানকে খুন করেছিল। একটা বাবা এটা কিভাবে পারে? তাহলে বড় আপার খুনের সাথেও কি আমার বাবা জড়িত? সব মিলিয়ে আমি যেন পাগল হয়ে যাচ্ছি। আমি আরো ভালো করে তার কথোপকথনে মন দিলাম। কথোপকথনের স্রোত দেখে বুঝতে পারলাম অপর পক্ষ বলছে এটা কোনোভাবেই সম্ভব নয়। আনহারের মৃত্যুর পর আমরা তাকে মর্গে নিয়ে গিয়েছিলাম। মর্গের লোকে টাকা খাইয়ে রিপোর্টে রোড অ্যাক্সিডেন্ট লিখতে বলেছিলাম। এমন না তার মুখ থেতলে গিয়েছিল, তার মুখ অবয়ব একদম স্পষ্ট ছিল। ময়না তদন্তে নিজ চোখে তাকে নিতে দেখেছি। আনহারি বেঁচে থাকবে এটা কোনোভাবেই সম্ভব নয়। নিশ্চয়ই মেয়েটা ফেক। ভালো করে খোঁজ লাগাও, ডিএনএ টেস্ট করাও। কোনোভাবেই আনহারি বাঁচবে না, এটা কখনোই সম্ভব না। আমজাদ সাহেবের অস্থিরতা বাড়ছে, সেটা তার মুখের প্রতিচ্ছবি দেখেই মনে হচ্ছে। ফর্সা মানুষটা একদম ঘেমে একাকার, নীল হয়ে গেছে তার মুখ। বড় লোকের চরিত্র হয়তো এমনই হয়। তিনি নির্দ্বিধায় একটি মেয়ের জন্য নিজের মেয়েকে খুন করেছিল। কিন্তু এখানেও প্রশ্ন, তাহলে এই মেয়েটি কে? এসব ভাবতে ভাবতে তিনি কল কেটে দিলেন। আমি এপাশ থেকে সরে দাঁড়ালাম। হয়তো খুব শীঘ্রই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমজাদ সাহেব আনহারির সামনে আসতে আনহারি বলে উঠল, পাপা তুমি কোথায় গিয়েছিলে? রতন এমন কেন বলল আমাকে? আমজাদ সাহেব রেগে গেলেন। আনহারির মুখের উপর বলে উঠলেন, তুমি আমার মেয়ে নও। আমার মেয়ে মারা গেছে। কে পাঠিয়েছে আমার মেয়ে সাজিয়ে বলো? মনে হচ্ছে এত এত টাকার লোভে কেউ তোমাকে সার্জারি করে পাঠিয়েছে। একথা শুনে আনহারির মা তীব্র গলায় বলে উঠল, আমার বিশ্বাস ছিল আমার মেয়ে বেঁচে আছে, এবং বলেছিও আমার মেয়ে বেঁচে আছে, একদিন তোমাকে এসে সারপ্রাইজ দিবে। দেখো আমার মেয়ে ঠিকই ফিরে এসেছে। এরকম কথা আর বলবে না। এটাই আমাদের আনহারি। মা কখনো মেয়েকে চিনতে ভুল করবে না। লাবু, তুমি আবেগে সব গুলিয়ে ফেলেছ। আমাদের মেয়ে মারা গেছে, নিজ হাতে তাকে কোরবানি করেছি। আনহারির মা আমজাদ সাহেবের একথা শুনে সাথে সাথে জিজ্ঞেস করলেন, কোরবানি করেছ মানে? আমজাদ সাহেবের মুখ ফসকে সত্যিটা বের হয়ে গেল। তিনি কথার স্রোত পাল্টিয়ে বললেন, কোরবানি করব কেন? কবর দিয়েছি। আমি আমার মেয়েকে নিজ হাতে কবর দিয়েছি। এটা আমাদের মেয়ে না। আনহারি কপাল কুঁচকে জবাব দিল, বাবা আমি মরিনি। সেদিন অ্যাক্সিডেন্টের পর মা আমাকে বিদেশে ট্রিটমেন্ট করতে নিয়ে গিয়েছিল। আমি সুস্থ হয়ে সেখানেই থেকে যাই। আমার অ্যাক্সিডেন্টের পর মা সিঙ্গাপুর ছিল না 1 মাস। তুমি কি ভুলে গেছো সব? আমজাদ সাহেব আমতা আমতা করে জবাব দিলেন, হ্যাঁ ছিল, তবে সেটা লাবুর ট্রিটমেন্টের জন্য। লাবুর পুরো নাম হচ্ছে লাবণী জোহা। আনহারির মায়ের নাম লাবণী জোহা। লাবণী জোহা আমজাদ সাহেবকে থামিয়ে বললেন, এটা একটা সারপ্রাইজ। আমার মেয়ে তোমাকে সারপ্রাইজ দিবে বলেই আমাকে নিষেধ করেছিল ওর ব্যাপারে যেন না বলি। এখন সে পড়াশোনা শেষ করে সারপ্রাইজ দিতে এসেছে। এখানে আর কোনো কথা থাকতে পারে না আমজাদ। এটাই আমাদের মেয়ে। আনহারি এবার আবেগী গলায় বলে উঠল, মা বাবা তো আমাকে একদম মানতেই পারছে না। আমি মরে গেলেই হয়তো বাবা খুশি হতো। রতনেরা আমার জন্য এই হাল। একদম ভালো লাগছে না আমার। লাবণী জোহা একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, এখানে সবাই জানে তুমি মারা গেছো। অনেকবার বলেছি, তারা তো আমাকে মানসিক রোগী বানিয়ে দিত। তুমি চাইতে একেবারে দেশে এসে কথা বলবে, তাই কাউকে যেন তোমার নম্বর বা কিছু না দিই। সেজন্য প্রমাণও করতে পারিনি। তোমার বাবার কথায় কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। রতন শকে চলে গেছে, এর বাইরে কিছু নয়। তারপর লাবণী জোহা আমজাদ সাহেবের দিকে তাকিয়ে বললেন, তুমি চাচ্ছ তার ডিএনএ টেস্ট হোক? তবে সেটাই হবে। কাল আনহারির ডিএনএ টেস্ট করাবো। সে আমাদের মেয়ে, এটা যদি প্রমাণ হয় তখন তো মানতে অসুবিধা নেই। আমজাদ সাহেব স্বাভাবিক এবং পরিপক্ক গলায় উত্তর দিলেন, আলবাত ফেক প্রমাণ হবে। মৃত মানুষ কখনো ফিরে আসতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। আচ্ছা, এখন আমরা রতনের বিষয় নিয়ে আলোচনা করি। আনহারের বিষয়টা কাল বুঝবো। আমি রাতে ডাক্তারের সাথে কথা বলে রাখবো। অবশ্যই বিষয়টি গোপন রাখবে, কারণ মান সম্মান জড়িয়ে আছে এতে।
আমি এসব কথার মধ্যে একদম চুপ রইলাম। একটু আগে শোনা সব কথা আমি বুকে চেপে রাখলাম, কারণ এখন এসব বলতে গেলে কেউ বিশ্বাস নাও করতে পারে, আর আমজাদ সাহেবও পল্টি নিতে পারে। বুদ্ধিমানের কাজ হলো চুপ হয়ে থাকা। এদিকে রতনকে হাসপাতালের আইসিইউতে রাখা হলো। সন্ধ্যা নেমে আসলো। অনেকক্ষণ বাসার বাইরে। মা কল দিল। কল দিয়েই বলতে লাগলো, এত দেরি কেন করছি? আমি মাকে কোনো রকম একটা বুঝ দিলাম। তারপর আনহারি আর লাবণী জোহার কাছ থেকে বিদায় নিতে গেলাম। বিদায় নিয়ে আসার সময় আনহারি আমার হাতটা চেপে ধরে বলল, নম্বরটা দিয়ে যাও তুমি, কাল অবশ্যই দেখা করবে, তারপর বাকি কথা হবে। তোমার বোন অনন্যার সাথে ঘটে যাওয়া প্রতিটা কাহিনী আমাকে বলবে। আনহারির মুখ থেকে অনন্যা নাম শুনে আমি চমকে গেলাম। একটাবারের জন্য আমি তাদের বড় আপার নাম বলিনি, তাহলে সে কি করে নাম জানলো? আমি আর কিছুই ভাবতে পারছি না। ভেতরে ভেতরে একটা ভয় জাগতে লাগলো। ভয়টা কেন হচ্ছে জানি না। আমি কি কোনো গোলক ধাঁধায় ফেসে যাচ্ছি না তো? আমি কাপা গলায় বললাম, আপনি আমার আপার নাম জানলেন কিভাবে? জোর দিয়ে তিনি উত্তর দিলেন, কথায় কথায় তুমি বলেছিলে। আমি আর কিছু বললাম না। বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর থেকে আমার কেবল এটাই মনে হচ্ছে, এই আনহারি অনন্যা। কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায়, মারা গেল কে? মনে মনে সিদ্ধান্ত নিলাম, এ বাড়িতে যে করি হোক আমি ঢুকে থাকবো। এমন সময় মা এসে রেগে গিয়ে বললেন, কই ছিলি সারাদিন? 2টা টিউশন থেকে কল দিয়েছে, তুই সেখানে যাসনি। ছিলি কোথায় তুই? তুইও যদি বড়টার পথ ধরিস, বলার কিছু নাই। এক মেয়ে মুখ পুড়ল, আর সেজন্য গ্রামে থাকতে পারলাম না। আর তুই যদি মুখ পোড়াস, শহরেও থাকতে পারবো না। মায়ের কথায় কিছুটা রাগ চললেও আমি সেটা দমিয়ে নিয়ে মৃদু গলায় বললাম, মা, আমি একটা চাকুরি পেয়েছি। আমি কাল থেকে সেখানেই থাকবো। টিউশন আর করতে হবে না। ওইখানে থাকা খাওয়া ফ্রি, আর কিছু টাকাও পাবো। পড়াশোনাটাও আর একটু ভালো করে করতে পারবো। তুমি না করো না প্লিজ। আমি জানি মায়ের না করার সাধ্য নেই, কারণ অভাবের সংসারে আমার গতি হয়েছে, এতেই তিনি খুশি। মা সহজে রাজি হয়ে গেল। ভাবনার সাগরে ডুবতে ডুবতে কখন যে ঘুমের সাগরে ডুবে গেলাম খেয়াল নেই। ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম 11টা বেজে গেছে। আমি তাড়াহুড়ো করে উঠলাম। মাকে অনেক পটিয়ে জবের নাম করে আনহারি ভবনের দিকে রওনা দিলাম। সে বাসায় যাওয়ার একটাই লক্ষ্য, রহস্য উদ্ঘাটন করা। এবার কেউ আমাকে ভবনে ঢুকতে আটকায়নি। খুব সহজে ভবনে ঢুকে গিয়েছি আমি। তবে ঢোকার সাথে সাথে একটা বিষয় আমার পরিষ্কার হয়ে গেছে। যেটা নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম সেটা কেটে গেছে। সেই সাথে আনহারির এবং আনহারির বাবার সকল প্রশ্নের উত্তর মিলে গেছে। কারণ এ আনহারি হলো। কি মনে হচ্ছে, এ আনহারি কি অনন্যা নাকি সত্যি আনহারি? আনহারির ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে। আগের ফিঙ্গারপ্রিন্টের সাথে এখনকারটা হুবহু ম্যাচিং। ভোটার আইডি কার্ড করার সময় সে এই ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিল। আজকে সেটার সাথে একদম মিলে গেছে। একজনের ফিঙ্গারপ্রিন্ট আরেকজন কপি করতে পারে না। সবকিছু মিলে বোঝাই যাচ্ছে এই মেয়ে আনহারি। তাহলে আমি এটা নিশ্চিত, ওই দিন আমার বড় আপাই মারা গেছে। তবে 2 বছর আগে আমজাদ সাহেব কাকে মেরেছে সেটা এখনো ধোঁয়াশাই রয়ে গেছে। ডিএনএ টেস্টের আর দরকার পড়েনি। এতেই প্রমাণ হয় তারা দুজন এক। আমি প্রবেশ করতে আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, এই মেয়েকে? লাবণী জোহা উত্তর দিলেন, আনহারির বান্ধবী। আমজাদ সাহেব আমার পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। একে তো আমি বয়সে আনহারির অনেক ছোট, তার ওপর ভালো কাপড় চোপড় পরা নেই। এমন মেয়ে কি করে আনহারির বান্ধবী হয়, সেটাই হয়তো তিনি ভাবছেন। আমার দিকে কয়েকবার তাকালেন, তারপর ক্লান্ত একটা মন নিয়ে ওনার রুমে চলে গেলেন। লাবণী জোহা আমাকে দেখে বললেন, আমি জানি না তোমার বোনকে, তার সাথে কি হয়েছিল। জানার আগ্রহ আমার নেই, কারণ এসব আমার ভীষণ প্যারা লাগে। আনহারিকে ফিরে পেয়েছি, এটাই আমার জীবনের সব। বাকি সব আমার কাছে কেবল মলিনতা ছাড়া কিছু নয়। আনহারির যেহেতু জানার আগ্রহ আছে, তুমি আনহারিকে সবটা বলতে পারো। এ বিষয়ে আমি না জানলেও চলবে। বুঝতে পারলাম লাবণী জোহা আনহারিকে পেয়ে হাফ ছেড়ে বাঁচলেন। আর কিছুতে তার কিছু আসে যায় না।
এদিকে আমার মনে অনেক কিছুই ঘুরছে। 2 বছর আগে কে মারা গেল? আনহারি আর বড় আপার মধ্যে এত সাদৃশ্য কেন? সব মিলিয়ে ভাবনার অতল গহ্বর থেকে যেন আমি বের হতে পারছি না। লাবণী জোহা সেখান থেকে প্রস্থান নিলেন। আনহারি আমাকে ডেকে বলল, আমার সাথে আমার রুমে এসো, এরপর না হয় তোমার বড় আপার কথা শুনবো। এখন আগে বলো কি খাবে? আমি মদিনাকে বলছি তা করে দিতে। আনহারির চারিত্রিক বৈশিষ্ট্য একদম মিশুক প্রকৃতির। এত বড় ঘরের মেয়ের ব্যবহার এত অমায়িক, সেটা দেখে মনটা ভরে উঠল। বড় লোকদের প্রতি একটা ধারণা আমার পাল্টে গেল। বুঝতে পারলাম সব বড় লোক এক নয়। হাতের আঙুল যেহেতু সমান না, সেহেতু সব বড় লোকের আচার ব্যবহারও সমান না। অনেকেই আছে দুলাভাইয়ের মতো নির্দয়, কঠোর, আবার অনেকেই আছে আনহারির মতো স্নিগ্ধ, সজীব আর মিশুক। আনহারির কথার প্রেক্ষিতে আমি বললাম, আমি বাসা থেকে খেয়ে এসেছি, কিছুই খাবো না। আপনার কিছু খেতে ইচ্ছা করলে খেতে পারেন, আমার জন্য ভাববেন না। তা বললে হবে না। আচ্ছা, তোমার জন্য মদিনাকে বলি গুড়ের পায়েস করে দিতে, এটা তো তোমার পছন্দ, তাই না? আনহারির মুখে একথা শুনে আমি থমকে গেলাম। আমার ভেতরটা কেঁপে উঠল। উনি কি করে জানলেন আমার এটা পছন্দ? আমি আমতা আমতা করে বললাম, আপু, আপনি জানলেন কি করে এটা আমার পছন্দ? আমি তো আপনাকে বলিনি। বড় আপা জানতো। বড় আপা তো গত হয়েছে সেই 12 বছর আগে। আর আপনার মা বলল আপনার জন্ম বিদেশে, তাই আপনারা যমজ কেউ ছিলেন এটাও বলা যায় না, কারণ আমার বোনের জন্ম অস্পারাগায়। মাঝে মাঝে মনে হয় আপনি আমার বড় আপা। আর আপনার এই কথাগুলো আমাকে মনে করতে বাধ্য করে। আচ্ছা, পূর্ণজন্ম বলে কি কিছু আছে? আনহারি আমার কথা শুনে হাসলেন, হেসেই জবাব দিল, পূর্ণজন্ম বলতে কিছু নেই। আমি শুধু আন্দাজে কথাটা বলেছিলাম। আমার ভীষণ পছন্দ তো, তাই। যাই হোক, তোমার বড় আপা আমি নই, তবে আমাকে ভাবতে পারো। যেহেতু দেখতে দুজন এক, আবার বলছো আচার আচরণেও বেশ সাদৃশ্য আছে, সুতরাং আমাকে বড় আপা বলেই ডেকো। এখন আমার রুমে এসো। এতক্ষণ দাঁড়িয়ে আছো, আর কত দাঁড়িয়ে থাকবে? আমি কিছুটা অপ্রস্তুত হয়ে আনহারির সাথে তার রুমে প্রবেশ করলাম। পুরো রুমটা সুসজ্জিত। আমি রুমের আনাচে কানাচে দেখতে লাগলাম ভালো করে। হঠাৎ করে আমার চোখ পড়ল একটা ময়ূরের পালকের ওপর। এই পালকটা আমি বড় আপার কাছেও দেখেছিলাম। বড় আপা বলেছিল এটা তার ভীষণ প্রিয়। বইয়ে নাকি এরকম পালক রেখে দিলে নতুন পালক গজায়, কিন্তু এ নিয়ে কোনো কথা বলার সাহস পেলাম না। যেখানে প্রমাণিত সে আনহারি, সেখানে অনন্যা প্রমাণ করাটা বোকামি। তবে এ মেয়ের সবকিছু আমার বড় আপার সাথে মিলে। যমজ না হয়ে এতটা মিল আমি সত্যি মানতে পারছি না। মনে হচ্ছে এতে অনেক বড় রহস্য লুকিয়ে আছে, তবে রহস্য ভেদ করতে পারছি না। আমি কেবল চুপ হয়ে বসে পড়লাম। মনের ভেতরে থাকা প্রশ্নগুলো মনের মধ্যে গেঁথে রাখলাম। এর মধ্যে আনহারি বলে উঠল, এবার তোমার বড় আপার কাহিনী বলো, কি হয়েছিল? আমি কিছুক্ষণ চুপ রইলাম। তারপর হালকা গলায় প্রথম থেকে ঘটে যাওয়া সকল ঘটনা বলে উঠলাম। আপা কিভাবে মারা গেল, আপার কেন জানাজা হলো না, আমরা কেন গ্রামে থাকতে পারলাম না, নিজেদের একটা ভিটা থাকার পরও কেন ভোগ করতে পারলাম না। সব শোনার পর আনহারি চোখের জল থই থই করছিল। যে কোনো সময় গড়িয়ে পড়ার উপক্রম। গড়িয়ে পড়ার আগে হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। তারপর হালকা গলায় বলল, আমিও চাই তোমার বড় আপার খুনিদের শাস্তি হোক। তোমার বড় আপা আত্মহত্যা করলেও এ খুনের জন্য পরোক্ষভাবে দায়ী তারা। আর এমনও হতে পারে তাকে খুন করা হয়েছে। সব মিলিয়ে বিষয়টা একটু ঘাটা দরকার। অপরাধীর শাস্তি পাওয়া দরকার। তবে আমি কোনো পুলিশ বা কিছু নিয়ে যাব না, তিলে তিলে মারব। আনহারির কথা শুনে কিছুটা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, তিলে তিলে মারবেন মানে? মানে তারা যেন আতঙ্কে থাকে, ভয়ে থাকে। আমি সেখানে অনন্যা সেজেই যাব, আর বলবো সেদিন যে খুন হয়েছিল সেটা অনন্যা না, অন্য কেউ। দাবার কোর্টে রাজাকে যেভাবে চেক দেয়, আমিও ঠিক সেভাবেই তাদের চেক দিব। আমি আর কোনো মতামত দিলাম না। এটাই হয়তো বেস্ট হবে। আমি কেবল মাথা নাড়লাম। দুজন সিদ্ধান্ত নিলাম, কালকেই কুরগাঁও যাব। দীর্ঘ 12 বছর পর সে গ্রামে পা রাখবো ভাবতেই যেন মনটা উতলা হয়ে যাচ্ছে।
আপার কবরটা দেখতে পারবো, আপার স্মৃতিজড়িত জায়গাগুলো স্পর্শ করতে পারবো। এটা ভেবেই আমার ভেতরটা অদ্ভুত একটা ঝড় বয়ে যাচ্ছে। বুকটা ফেটে কান্না আসছে। আপাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমাকে ঝেঁকে ধরেছে। আমি কেন জানি না নিজেকে সামলাতে পারলাম না। আনহারিকে ধরে হাউমাউ করে কেঁদে দিলাম। কান্নার এক পর্যায়ে মদিনা প্রবেশ করায় আমি থেমে গেলাম। গুড়ের পায়েস চলে এসেছে। পায়েস খাই না অনেক দিন হয়ে গেল। মা রান্না করে না। অভাবের সংসারে এত কিছু হয়ে ওঠে না। আনহারি মদিনার থেকে পায়েসের বাটি নিয়ে আমার দিকে এগিয়ে দিল এবং সে তার নিজের জন্য এক বাটি পায়েস নিল। তারপর মদিনাকে বিদায় করে দিল। আমি চামচ দিয়ে পায়েসটা মুখে নিলাম। নিজের পছন্দের খাবারটা খেয়ে যেন তৃপ্তি অনুভব করলাম। কার রিজিক কখন আল্লাহ কোথায় লিখে রাখে এটা বোঝা সত্যি অনেক কঠিন। দুদিন আগে আমি স্বপ্নেও ভাবিনি এখানে এসে কিছু খাবো। এসব ভাবতে ভাবতে কয়েক চামচ মুখে নিয়ে আনহারির দিকে তাকিয়ে আমি বিস্মিত হয়ে গেলাম। ভাবতে লাগলাম, এটা কি দেখছি? এটা সত্যিই নাকি আমার মনের ভুল? আনহারি চামচ দিয়ে পায়েস না খেয়ে বাটি ধরে খাচ্ছে। এমনটা কেবল আমার বড় আপা করত। মানুষের চেহারার সাদৃশ্য মানা যায়, তবে আচরণের সাদৃশ্যগুলো কেন মানতে পারছি না? আনহারি কোনোভাবে আমার বড় আপা নয় তো? এসব ভেবে আমি চুপ করে রইলাম, কথা বললাম না। হয়তো বড় আপার ঘরে আছি তাই এমনটা মনে হচ্ছে। আমি আর কিছুই যেন নিতে পারছিলাম না। ঠিক তখনই চোখ পড়ল আনহারির হাতের কনুয়ের দিকে। একটা কাটা দাগ, যেটা বড় আপারও ছিল। আমার স্পষ্ট মনে আছে, আমি আর বড় আপা শালুক তুলতে গিয়েছিলাম বিলে। ক্ষুধার জ্বালায় অনেক সময় শালুক তুলে খেতাম আমরা। সেদিন শালুক তুলতে গিয়ে আপার কনুইটা বাঁশের কঞ্চি দিয়ে কেটে যায়। সে কি রক্ত যাচ্ছিল! আমি তখন আপাকে দুর্বা ঘাস চিবিয়ে ঘাসের রস বের করে দিয়েছিলাম। এটা কি করে সম্ভব? আনহারির হাতে একই দাগ। আমি এবার কিছুটা নড়ে চড়ে আনহারির দিকে তাকিয়ে বললাম, আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি কি আমার বড় আপা? এই যে কনুইয়ের দাগটা আপনার হাতে, সেটা কিভাবে হলো? আমার বড় আপারা একই রকম, একই আকৃতির দাগ। চেহারা সাদৃশ্য মানা যায়, তবে সবকিছুর সাদৃশ্য আমি কেন মানতে পারছি না? আমি কেন আপনাকে বারবার আমার আপা ভাবছি? আনহারি আমার কথা শুনে হালকা হেসে বলল, মাঝে মাঝে দুটো মানুষের মাঝে একই সত্তা বসবাস করে। হয়তো এজন্য তোমার বড় আপার সাথে আমার এত মিল। অন্যথায় তো এত মিল হতো না, তাই না? সময় হয়তো সব সামনে আনবে। তুমি বিষয়গুলো নিয়ে অনেক চিন্তা করছো, তাই এমনটা হচ্ছে। তুমি যদি চিন্তা কমিয়ে বিচক্ষণভাবে সব ভাবতে, তাহলে অনেক কিছু স্পষ্ট হয়ে যেত। অস্থিরতা মানুষের স্বাভাবিক বোধশক্তি কেড়ে নেয়। তোমার বেলাতেও তাই হচ্ছে। এত অস্থির না হয়ে পায়েসটা শেষ করো। আমি একটু ঘুমাবো। সকাল থেকে আমার ঘুম হচ্ছে না। চোখগুলো আর খুলতে পারছি না ঘুমের জন্য। তুমি চাইলেও খাওয়া শেষ হলে আমার পাশে ঘুমাতে পারো। আর কালকে সকালে রওনা দিব তোমার গ্রামের উদ্দেশ্যে। এখন আর এসব নিয়ে কথা না বলি। যতই কথা বলছি ততই সব গুলিয়ে যাচ্ছে। আনহারির কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, আর কথা বাড়ালাম না। সময়ের অপেক্ষা করতে লাগলাম। আনহারি খাওয়া শেষ করে শুয়ে পড়ল, আর আমিও খাওয়া শেষ করে শুয়ে পড়লাম। দুজনের ঘুম ভাঙল বিকেলবেলা। আনহারি চা নিয়ে বসেছে। আমি উঠতেই বলে উঠল, পাশের টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। আর আমি আমার কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি। তোমার তো সব গোছানো। রাতটা কোনো রকম পার করে সকালে আমরা তোমাদের গ্রামে যাব। সব প্ল্যান তোমাকে রাতে বুঝিয়ে দিব। কি করতে হবে, কি করা উচিত, এবং আমাদের লক্ষ্য কি। আমি একটা লম্বা হাই তুললাম, তারপর মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলাম। একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর টেবিলে রাখা খাবারগুলো খেয়ে নিলাম। এ বাসায় খাবার এবং আরামের অভাব নেই, কিন্তু যেটার অভাব আছে সেটা হচ্ছে বিশ্বাস আর ভালোবাসার। আমজাদ সাহেবের ঘটনাটা আমার ভীষণ বলতে মন চাচ্ছে, কিন্তু ঘটনা যদি উল্টো মন নেয়, তাই কিছুই বলছি না। সব মিলে চুপ হয়ে বসে আছে। দিন পেরিয়ে রাত নামলো। আমার একটাই চাওয়া, এ অমানিসা কেটে সত্যটা সামনে আসুক। বড় আপার অত্যাচারকারীরা শাস্তি পাক। জানি না সেখানের কি অবস্থা। তারা সেখানে আছে কিনা তাও জানি না। অস্থির অস্থির লাগছে শুধু। এ অস্থিরতা যেন কাটছেই না। আনহারে বিভোর ঘুমে মগ্ন। আমার ঘুম আসছে না। এ ঘরে শীতল এসিও আমার সহ্য হচ্ছে না।
গরমে হা হুতাশ করে ঘুমিয়ে অভ্যাস। হুট করে এত শীতলতা যেন আমাকে গ্রাস করছে। আশেপাশে কোনো কাঁথা নেই, তাই বাধ্য হয়ে রুমের বাইরে গিয়ে বসার সিদ্ধান্ত নিলাম। পা টিপে টিপে আমি রুম থেকে বের হলাম। ড্রয়িং রুমের একটা চিপায় বসে রইলাম। হঠাৎ করে আধো আধো আলোতে লক্ষ্য করলাম আমজাদ সাহেব ঘর থেকে বের হচ্ছেন। কেমন যেন সন্দেহ লাগলো। তিনি এত রাতে নিশ্চয়ই ব্যবসার কাজে যাচ্ছেন না, আর গেলেও নিশ্চয়ই পরিপাটি হয়ে যেতেন, এভাবে ঘরে জামা কাপড় পরে যেতেন না। সব মিলিয়ে আমার সন্দেহ বেড়ে গেল। উনি বের হওয়ার পরপরই আমি পা টিপে বের হলাম। উনি গ্যারেজের দিকে যাচ্ছেন। আমি সেখানের একটা পাশে দাঁড়িয়ে রইলাম। একটা সাদা গাড়ির কাছে গেলেন, গাড়িতে কি যেন করছেন। তারপর কিছুক্ষণ থেকে সেখান থেকে চলে আসলেন। আমিও তার পিছু নিয়ে আবার গৃহে প্রবেশ করলাম। ড্রয়িং রুমের এক ফাঁকে লুকিয়ে গেলাম। তিনি সোফায় বসে সিগারেট ধরালেন। তারপর মালিহাকে কল দিলেন। তার সাথে আস্তে গলায় কথা বললেও বেশ জোরে শোনা যাচ্ছিল, কারণ পুরো জায়গাটা নিস্তব্ধ। সে আস্তে গলায় বলল, আনহারি কিভাবে বেঁচে গেল সেটা আমি বুঝতেছি না, তবে তাকে আবার উপরে পাঠানোর ব্যবস্থা করেছি। গাড়ির ব্রেকটা কেটে দিয়েছি। আমি জানি সে সাদা গাড়ি নিয়েই বের হবে, কারণ এটা তার পছন্দের গাড়ি। আর বিকেলবেলা লক্ষ্য করেছিলাম সে কাপড় গোছাচ্ছে। জিজ্ঞেস করেছিলাম কোথায় যাবে, বলল একটা গ্রামে ঘুরতে যাবে। আর এই সুযোগটায় কাজে লাগালাম। ভেবেছিলাম আমি সকল সম্পত্তির মালিক হব, তোমাকে বিয়ে করে সুখী শান্তিতে ঘর করব ডার্লিং। এখন আর সেটা সহজে হচ্ছে না। মৃত মানুষ কি করে বেঁচে ওঠে? অপর পাশ থেকে বলে উঠছে, আমি নিজে আনহারিকে গাড়ি চাপা দিয়েছিলাম, তাকে নিজের হাতে খুন করেছিলাম। ফিঙ্গারপ্রিন্ট যেহেতু ম্যাচ হয়েছে, এটা আনহারি। কিন্তু এটা কি করে সম্ভব? এই মেয়ে মরে গিয়ে বেঁচে ফিরল, বিষয়টা সত্যি অদ্ভুত। সমস্যা নেই, ও যতবার বাঁচবে আমি ঠিক একইভাবে ততবার তাকে খুন করব। আমার জীবনের একটাই লক্ষ্য, এই আনহারি ভবনের রানী হওয়া, তোমার সাথে সংসার করা। আনহারির একটা ব্যবস্থা করেই তোমাকে বিয়ে করব। মনে আছে তো, কাবিন হিসেবে ভবনটা আমাকে লিখে দিবে তো? জান, সবকিছুই তো তোমার হবে, তবে আনহারি বেঁচে থাকতে নয়। আনহারি মারা গেলে আনহারির মাকে আস্তে আস্তে পাগল বানিয়ে সব লিখে নিব। কিন্তু 2 বছরে যখনই সব রেডি করলাম, তখন এই মেয়ে উড়ে এসে জুড়ে বসলো। অপর পাশ থেকে রাগে কণ্ঠ ধেয়ে আসলো, 2 বছরে পারোনি, 10 বছরও পারবে বলে মনে হয় না। আমি তোমাকে 2 মাস সময় দিলাম, এর মধ্যে যা করার করো। ডার্লিং, রাগ করো না, আমি দেখছি। ফোনটা কেটে গেল। আমজাদ সাহেব ফোনটা কান থেকে নামিয়ে টি টেবিলে রাখলো। তারপর সোফা হেলান দিয়ে বসে রইল চুপ হয়ে। আমি কেবল ভাবছি, নারীর ছলনা কত প্রখর হলে একটা পুরুষ বুঝছে না। এ নারী চায় আমজাদ সাহেবের সম্পদ, অথচ আমজাদ সাহেব এত বুদ্ধিমান হয়ে সেটা ধরতে পারছে না। এ নারীর মোহে পড়ে নিজের সন্তানকেও খুন করতে পিছপা হচ্ছে না। আগের বার এমন কাহিনী করার জন্য তার মনে কোনো অনুশোচনা নেই, নেই কোনো ভ্রুক্ষেপ। নারীর ছলনা সত্যি অনেক ভয়ঙ্কর। কিন্তু বিপাকে পড়লাম আমি। উনি না ওঠা পর্যন্ত এখান থেকে নড়তে পারছি না, উঠতেও পারছি না। উঠলেই ধরা পড়ে যাব। কি করব সেটাই চিন্তা করছি। তবে চিন্তা করার আগে ধরা পড়ে গেলাম। আমজাদ সাহেব আমার হাতটা চেপে ধরে বসা থেকে উঠালেন। তারপর রুষ্ট গলায় জিজ্ঞেস করলেন, এখানে কি করছিস? আমাকে ফলো করছিস? তোর এত বড় স্পর্ধা, আমজাদ সাহেবের সাথে লাগতে আসিস? আমি আমতা আমতা করে উত্তর দিলাম, আমার তো এসির বাতাস সহ্য হচ্ছিল না, তাই এখানে এসে ঘুমিয়ে পড়েছিলাম। সত্যিই আমি কিছু জানি না, আপনাকে ফলোও করিনি, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আমার কথা শুনে তিনি হাতটা ছেড়ে দিলেন, আর বাড়াবাড়ি করলেন না। স্বাভাবিক গলায় বললেন, এতটুকু বলেই তিনি ভেতরে চলে গেলেন। আমি আর এখানে ঘুমানোর সাহস পেলাম না। আবারও আনহারির রুমে চলে গেলাম। সেখানে গিয়ে কাঁপতে কাঁপতেই এক পর্যায়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙলো চিৎকার চেঁচামেচিতে। চিৎকারের উৎস বরাবর বাইরে বের হয়ে লক্ষ্য করলাম আমজাদ সাহেব সিলিং ফ্যানে ঝুলছে। নিজের চোখকেও যেন আমি বিশ্বাস করতে পারছি না। লাবণী জোহা কান্নায় ভেঙে পড়েছেন। আনহারি পাথরের মতো দাঁড়িয়ে আছে। অতি শোকে সে হয়তো পাথর হয়ে গেছে। বাসায় পুলিশ ডাকা হলো। মদিনা কোনো কথাই বলছে না,
কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই। কে মরলো কে বাঁচলো তাতে তার কি আসে যায়? তার চাকুরি থাকলে হয়তো সে খুশি। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে বড়লোকদের ব্যাপার স্যাপারে সে একদম নেই। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসলো। আমজাদ সাহেবকে ফ্যান থেকে নামানো হলো। আমজাদ সাহেবের শরীরটা দেখে কেন জানি না মনে হচ্ছে এটা খুন, আত্মহত্যা নয়। আচ্ছা, আনহারি কি কোনোভাবে আমজাদ সাহেবের সব কিছু জানতো আর সেজন্যই কি তাকে খুন করে দিয়েছে? এটা আমি কি ভাবছি? আনহারি জানলে তো খুন করার প্রয়োজন ছিল না, আইনের মাধ্যমে সবটা করতে পারত। ভাবনা যেন আমার পিছু ছাড়ছে না। আমজাদ সাহেবের লাশটা ময়না তদন্তের জন্য পাঠানো হলো। পুলিশ ভালো করে ঘরটা চেক দিল। ঘরে একটা চিঠি পেল। সেটা তো আমজাদ সাহেব নিজের হাতে লিখেছেন। আমি মালিহাকে ভীষণ ভালোবাসি। মালিহার জন্য আমি নিজের মেয়ে আনহারিকে খুন করার অ্যাটেম্পট নিয়েছিলাম। আমার মেয়ের 2 বছর আগের অ্যাক্সিডেন্টের জন্য আমিই দায়ী। ভেবেছিলাম আমার মেয়ে মারা গেলে আমি সকল সম্পত্তি লাবণীর কাছ থেকে নিয়ে মালিহাকে দিব আর দুজন সুখের সংসার গড়ব। কিন্তু 2 বছরে যখন আমি সবটা প্রস্তুত করি তখন আনহারি ফিরে আসে। মৃত মানুষ কিভাবে ফিরে আসে জানি না, তবে আনহারি ফিরে আসায় মালিহার সাথে আমার দ্বন্দ্ব বাজে আর সেজন্য মালিহা আমাকে রেখে অন্য ছেলের সাথে রাত কাটায়। যেটা জানতে পেরে আমি আর নিজেকে সামলাতে পারিনি। একমাত্র ভালোবাসার মানুষের এই পরিবর্তন আমি মেনে নিতে পারিনি। আমার কাছে সব কিছু ছিল, টাকা পয়সা, বউ, মেয়ে, ভালোবাসা, তবে একটা জিনিসই ছিল না, আমার ভালোবাসার মানুষ মালিহা। তাকে ছাড়া পুরো পৃথিবী আমার শূন্য লাগছে। বেঁচে থাকার কারণ পাচ্ছি না, তাই নিজেকে শেষ করে দিলাম। আমার স্ত্রীর কাছে আমি ক্ষমা চাচ্ছি তাকে ঠকানোর জন্য। দীর্ঘ 5 বছর যাবৎ আমি এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে আছি আর সেজন্য আমি অনুতপ্ত। আমার মেয়ের কাছে আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমি আমার মেয়ের ভালো বাবা হতে পারিনি। প্রেমের মোহে নিজের মেয়েকেই খুন করতে চেয়েছি। আমি আমার জীবন স্বইচ্ছায় ত্যাগ করছি। এতে আমার পরিবার দায়ী নয়। কেউ যদি দায়ী থাকে সেটা মালিহা। আমার মৃত্যুর জন্য পরোক্ষভাবে সে দায়ী। পুলিশ অফিসার আলবিদ সাহেব জোরে চিঠিটা পড়লেন। তারপর আনহারি আর লাবণী জোহার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, এটা কি আমজাদ চৌধুরীর হাতের লেখা? লাবণী জোহা কাঁদতে কাঁদতে উত্তর দিলেন, লেখা দেখে তো তাই মনে হচ্ছে। তারপরও একবার এক্সপার্ট দিয়ে সবটা চেক আপ করুন। আমার স্বামীর এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক ছিল, আমি মানতেই পারছি না। আমার স্বামী তার মেয়েকে খুন করতে চাচ্ছিল, এটাও আমি মানতে পারছি না। এত বড় সত্য আমার থেকে লুকিয়ে ছিল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। সব কিছু এলোমেলো লাগছে আমার, বলেই ঢেকুর তুলে কান্না শুরু করলেন। পুলিশ অফিসার এবার আনহারির দিকে তাকিয়ে বললেন, আপনার কিছু বলার আছে? আপনার বাবার কি কোনো শত্রু আছে? আনহারি পাথরের মতো উত্তর দিল, যে পিতা নিজের সন্তানকে খুন করতে পারে সে পিতার ব্যাপারে আমি কিছু বলতে চাই না। দুনিয়াতে মায়ের পর আমি বাবাকে ভালোবাসতাম, আর সে বাবা নাকি আমাকেই খুন করতে চেয়েছে। আমার তো এখন ঘৃণায় বমি আসছে। আপনারা দয়া করে মালিহাকে অ্যারেস্ট করুন। আমি তার নামে অভিযোগ দায়ের করে মামলা করব। মালিহার শেষ পরিণতি আমি দেখতে চাই। এই মেয়ের জন্যই আজকে আমাদের এ হাল। পুলিশ অফিসার আশ্বাস দিয়ে বললেন, আপনারা সম্ভ্রান্ত পরিবারের মানুষজন, আমরা যতটা পারি আপনাদের জন্য করব। মালিহাকে আজকের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি কি তাকে চিনেন? আমি তাকে চিনি না এবং নামটাও জানতাম না। আজকে নাম জানলাম শুধু। হয়তো বাবার সাথে সংযোগ আছে কোনো। অপরাধীদের ধরার দায়িত্ব তো আপনাদের, আমাদের না। এই সময়ে নতুন কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নই আমরা। আমাদের ওপর কি যাচ্ছে সেটা তো বুঝতেই পারছেন। আলবিদ সাহেব আর কথা বাড়ালেন না। আলামতের সকল ছবি তুললেন। আমজাদ সাহেবকে ময়নাতদন্ত করতে অলরেডি পাঠানো হয়েছে এবং বলে গেলেন 7 দিন যেন এ ঘরে কেউ প্রবেশ না করে। আলবিদ সাহেবের কথা শুনে আনহারি কিছুটা রেগে বলল, 7 দিন একটু বেশি সময় হয়ে যায়, 2 দিন সময় নিন। বাবার প্রতি বিন্দুমাত্র আবেগ আমার কাজ করছে না। ঘর থেকে যত তাড়াতাড়ি সব স্মৃতি মুছব তত তাড়াতাড়ি শান্তি পাব।
আলবিদ সাহেব বুঝতে পারছেন আনহারি বেশ রেগে গেছে, তাই তেমন কথা না বাড়িয়ে উত্তর দিল, আচ্ছা আমরা চেষ্টা করব, হয়তো আবার যোগাযোগ করা হবে। আর নিজের পিতার প্রতি এত রাগ ভালো নয়। যতই হোক পিতা, তাকে আর আমি পিতা বলে স্বীকার করি না। যে পিতা নিজের সন্তানকে অন্য মেয়ের জন্য মারার চেষ্টা করতে পারে, সে কোনোভাবেই মানুষের কাতারে পড়ে না। পুলিশ অফিসার আলবিদ চলে গেলেন। লাবণী জোহা কান্নায় ভেঙে পড়লেন। লাবণী জোহা কাঁদতে কাঁদতে বললেন, আমজাদকে আমি বিয়ে করেছিলাম শুধু তার ভালোবাসা দেখে। টাকা পয়সা কিছুই ছিল না, তবে অনেক মেধাবী ছিল। কিন্তু সে এমনভাবে ধোঁকা দিবে আমি মানতে পারছি না। ওর মৃত্যুটা আমাকে দাগ কাটছে না তেমন, ওর ধোঁকাটা যেভাবে দাগ কাটছে। প্রতারণার আঘাত এত প্রখর কেন, যেটা মৃত্যুটাকে ভুলিয়ে দেয়। সে সাধারণভাবে মরে গেলে যতটা না কষ্ট পেতাম, তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছি আমাকে ঠকিয়েছে এটা ভেবে। এ টাকাটাকে সে বড় করে দেখলো আমার ভালোবাসা কেনা। আমি তো মানতে পারছি না, আমার যন্ত্রণা আমি তো কাউকে দেখাতে পারছি না। আনহারি লাবণী জোহাকে জড়িয়ে ধরে বলল, যে তোমার ছিল না তাকে নিয়ে ভাবার তো কোনো দরকার নেই। বাবা 5 বছর আগে তোমার পর হয়ে গেছে, এখন কেবল এটা অতীত ছাড়া কিছু না। অতীত নিয়ে পড়ে থাকলে হবে না মা, নিজেকে সামলাও, ঘরে চলো, কিছু খেয়ে নাও, না হয় তুমি অসুস্থ হয়ে যাবে। এ দুনিয়ায় তুমি ছাড়া আমার কেউ নেই। তোমাকে হারালে আমি কি নিয়ে বাঁচবো বলো? আমার জন্য হলেও তোমাকে বাঁচতে হবে মা। লাবণী জোহার কান্নার আওয়াজটা স্মিত হয়ে গেল আনহারির কথা শুনে। আনহারি তাকে ভেতরে নিয়ে গেল, হালকা খাবার খাইয়ে দিল তাকে, তারপর ওষুধ খাইয়ে শুয়ে দিল। আনহারি এবার আমার কাছে এসে বলল, ওই গ্রামে আর আজকে যেতে পারলাম না, হয়তো আগামী 1 সপ্তাহেও পারবো না। সময় দাও আমাকে। কথা যেহেতু দিয়েছি তোমাকে, তোমার বড় আপার অপরাধীদের আমি শাস্তি দিব। আমি কেবল আনহারির দিকে তাকিয়ে আছি। বাবাকে হারিয়েও কত শক্ত সে, কত অবলীলায় কথা বলছে সে। একটুও স্বজন হারানো যন্ত্রণা তাকে ঘিরে ধরেনি, একদম স্বাভাবিক লাগছে। পুনরায় মনে প্রশ্ন জাগলো, তাহলে কি আনহারি তার বাবাকে খুন করছে? সব যেন গুলিয়ে যাচ্ছে আমার। আনহারি তার রুমে গেল। বাড়িটাকে কেমন যেন ভুতুরে বাড়ি লাগছে, ভয়ে যেন গা ছমছম করছে। কিসের জন্য এসেছিলাম আর কি হচ্ছে এসব? সব এলোমেলো হয়ে যাচ্ছে। আমি সোফায় বসে চিন্তা করছিলাম এগুলো। এর মধ্যে মদিনা এসে বলল, আপা এটুকু খাবার খেয়ে নিন। মরা বাড়ি কখন খাবার মিলে কে জানে। মদিনার কথা শুনে আমি একটু বিরক্ত হয়ে গেলাম। এমন সময় সে খাবার নিয়ে পড়ে আছে, ভীষণ রাগ হচ্ছে তার ওপর, কিন্তু কিছুই বললাম না। শুধু হালকা গলায় উত্তর দিলাম, এখন খাওয়ার মুড নেই। আপনার মন চাইলে আপনি খেয়ে নিন, আমার আপাতত ইচ্ছা নেই কিছু খাওয়ার। মদিনা আমার কথা শুনে বিরক্ত বোধ করলো, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। তিনি খাবার নিয়ে চলে গেলেন। এদিকে দিন গড়িয়ে সন্ধ্যা হওয়ার উপক্রম। পুরো বাড়ি শুনশান নীরব হয়ে আছে। এর মধ্যে পুলিশ অফিসার আলবিদ সাহেব আবার আসলেন। আলবিদের উপস্থিতিতে আনহারি তার রুম থেকে বের হলো। লাবণী জোহা এখনো ঘুমোচ্ছে। আমি সোফায় বসে আছি। আনহারি আসতে আলবিদ বলে উঠলেন, একটা নিউজ আছে। এটা আপনাদের জন্য গুড নিউজও হতে পারে, আবার ব্যাড নিউজও। আনহারি রাগী কণ্ঠে বলল, এত ভূমিকার কি দরকার? কি হয়েছে বলুন। মালিহা রোড অ্যাক্সিডেন্টে আজকে মারা গেছে। গাড়িটা ব্রেক ফেল ছিল, আপনাদের গাড়িতে সে মারা গেছে। গাড়িটা কি করে সেখানে গেল সেটাই এখন ভাববার বিষয়। অফিসার আলবিদ সাহেবের কথা শুনে আমি চমকে গেলাম। রাতে আমজাদ সাহেব নিজের হাতে সে গাড়ির ব্রেক নষ্ট করেছিল আনহারির মৃত্যুর জন্য। তাহলে সে গাড়ি কিভাবে মালিহার কাছে গেল? বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।